দাঁত কখন মাজবো? খাওয়ার পর আধ ঘন্টা কিন্তু আমি মুখটা ব্রাশ করবো, তারপরে ব্রাশ করি, ঠিক আছে। মানে আমরা যে ধরনের খাবার খাই না, অধিকাংশ খাবারগুলো অ্যাসিড। রেগুলার বেসিসে মাউথ ওয়াশ ইউজ করা যাবে না। রেগুলার বেসিসে একটা মাত্র মাউথ ওয়াশ ইউজ করা যেতে পারে, সেটা গরম জল, সেটা কিছু করে না। ডাক্তারবাবু ফস করতে গিয়ে পানি থেকে রক্ত বেরোচ্ছে। ব্রাশ করার সময় পেস্ট দেওয়াটা ম্যান্ডেটরি নয়, তুমি জল দিয়েও করতে পারো। টুথপেস্টটা খারাপ তো, কিন্তু যেরকম ভালো বলা হয় সেরকম ভালো। এই মুখে দুর্গন্ধটা কেন? যার দাঁত সাদা সে খুব ভালো মানুষ, আর যার দাঁত হলুদ সে খুব খারাপ মানুষ, এটা ঠিক ধারণা। অনেকের ধারণা যে স্কেলিং করলে দাঁত সাদা করা যায়। স্কেলিংটা দাঁত সাদা করার প্রসিজার। এই সত্যি কি ক্যাভিটিটা জেনেটিক? অ্যাবসলিউটলি। আমি তার সঙ্গে মজা করে বলি যে আপনার ক্যাভিটি না হলে আমাদের রোজগার করতে হবে। বাড়ি থেকে রক্ত বেরোনো নর্মাল। হ্যাঁ, এবং আমরা তখন ব্রাশটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে করতে শুরু করি। মানে এটা হচ্ছে আঙুলের কাজ, ব্রাশিং করা নয়, কারণ আঙুলে ব্রিসল নেই। আর স্যার, এই ক্যাভিটি কি ছোঁয়াচে? ব্যাকটেরিয়া থাকলে যে ক্যাভিটি হবে তা নয়, সবার মুখেই একই ব্যাকটেরিয়া আছে। দুধ দাঁতের জন্য সাংঘাতিক রকমের একটা কাজ। এনামেলকে রক্ষা করবো কোহিনূর হীরের মতন, চলে গেলে কিন্তু আর ফেরত পাবে না। টুথ ক্রাউন ট্রিটমেন্টটা কিন্তু এখন অলমোস্ট পেইনলেস। মাড়ির রোগের জন্য ডেন্টাল লেজার খুব ভালো। আকেল দাঁত তোলার পরে এখন ব্যথা, ফোলা, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অনেক কমে গেছে। পেইনলেস, খুব ইম্পর্টেন্ট। 10 দিনের পরে যদি ঘাটা না কমে, আই মাস্ট গো ব্যাক টু আ ডেন্টাল। অবহেলা করেছেন, ক্যান্সার হয়েছে। ক্যান্সারের মৃত্যু হয়েছে। সাংঘাতিক বিষয়, পৃথিবীতে 1 নম্বর আমরা ওরাল ক্যান্সার। ট্রিটমেন্ট ডাজন্ট কস্ট ইউ মোর, দ্য নেগলেক্ট কস্ট ইউ। আমাদের একটু মিষ্টি হাসি হাজারটা কথার থেকেও অনেক বেশি দামি। আর এই মিষ্টি হাসির জন্য প্রয়োজন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন দাঁত। কিন্তু মজার কথা কি বলুন তো, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। যখন দাঁতে যন্ত্রণা হয়, খাবার খেতে পারি না, তখন ডেন্টিস্টের কাছে যাই। কিন্তু দাঁতের প্রতিদিনের যত্ন নেব কি করে? স্কেলিং কখন করব? ডেন্টাল ইমপ্ল্যান্ট কি? এইসব নিয়ে আজকে আমাদের এই পডকাস্ট। আমাদের সঙ্গে আজকে রয়েছেন প্রফেসর এবং ডক্টর হিমাদ্রি চক্রবর্তী স্যার, আর আমি আপনাদের সকলের প্রিয় হোস্ট নন্দিনী। সম্পূর্ণ এপিসোডটা শেষ অবধি দেখুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী। আমাদের নতুন পাতা সাথে নন্দিনীর সুইট পার্টনার ফেলু মোদক ফুডস, মিষ্টির পথে পঞ্চম প্রজন্ম। ওয়েলকাম স্যার টু নতুন পাতা সাথে নন্দিনী। কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি, কিন্তু মনে হচ্ছে দাঁতের যত্ন নিতে পারছি না, যার জন্য আপনার সামনে আজকে বসা। তো এই তো পুজো আসছে এবং আমরা নিজেদেরকে স্লিম এবং ট্রিম বানানোর চেষ্টা করছি, কিন্তু ওই যে মনে হচ্ছে যে রোগা হতেই হবে, তাই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে লেবুর জল খাচ্ছি, ওই অ্যাপেল সিডার ভিনিগার খাচ্ছি। মনে হয় রোগা হচ্ছি, বুঝতে পারছি না, কিন্তু দাঁতটা আর কি 12টা বাজাচ্ছি। আচ্ছা, অ্যাপেল ভিনিগার বা লেবুর জল খেয়ে না। এবার যদি ব্যাপারটা এরকম হয় যে অ্যাপেল সিডার ভিনিগার এবং লেবুর জলটা খেয়ে রোগা হবো বলে ব্যাপারটা আমার প্রায় অভ্যাসে পরিণত হয়ে দিনে 5 বার খাচ্ছি, তাহলে হয়তো দাঁতটা ক্ষতি হবে। আদারওয়াইজ দিনে 1 বার খেলে কোনো প্রবলেম নেই। কিন্তু হ্যাঁ, যেহেতু লেবু বা অ্যাপেল সিডার ভিনিগার যে এর যে সলিউশনটা তৈরি হয় সেটার পিএইচ কম, মানে অ্যাসিডিটি বেশি। এটা যদি অনেকবার ধরে খাওয়া যায়, কারণ অনেকেই তো আছে, আমরা অনেক সময় হয় যে আমরা কোথায় থামতে হয় সেটা জানি না, মানে ভাবলাম এতই রোগা হব, সেটা করে এত খেলাম, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে যে খুব বেশি যদি হয় তাহলে হতে পারে, কিন্তু দিনে 1 বার খেলে এটা থেকে কিন্তু দাঁতে খুব একটা ক্ষতি হবে না। তবে হ্যাঁ, একটা কথা বলার, সেটা হচ্ছে আমি এই কথাটা অনেকবার বিভিন্ন জায়গাতে বলেছি, আরেকবার বলি যে দাঁত কখন মাজবো এইটা নিয়ে আমাদের একটা কথা হয়। তো এবার দিনে 2 বার মাজবো, যেগুলো কথা প্রত্যেক জায়গায় রিপিট করি। আমি আজকে তুমি আমাকে জিজ্ঞেস করলে বলবো যে দাঁত কখন মাজবো না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে আমরা যে ধরনের খাবার খাই, খাবারগুলো একটু অ্যাসিডিক। তার উপর তুমি যেরকম বলছো লেবুর জল বা অ্যাপেল সিডার ভিনিগার খেলে
এগুলো তো অ্যাসিডিক সাবস্টেন্স। যখন আমরা এগুলো খাই তখন আমাদের একটা মুখের মধ্যে না সারা শরীরে পিএইচ বলে একটা জিনিস আছে, মানে এটা যত সাতের থেকে নিচের দিকে আসবে তত স্ট্রং অ্যাসিড, সাতের উপরে গেলে স্ট্রং বেস বা অ্যালকালি। এবার আমাদের মুখে যখন পিএইচটা কম থাকে, মানে আমরা যে ধরনের খাবার খাই না অধিকাংশ খাবারগুলো অ্যাসিডিক। আর এই যে লেবুর জল, লেবুতে থাকে ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, সেরকমই অ্যাপেল সিডার ভিনিগার, ভিনিগার মানে হচ্ছে যে অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো যখন দাঁতের উপরে লাগবে তখন দাঁতটার এনামেলটা কিন্তু একটু ভালনারেবল হয়ে থাকে। তার মানে আমরা যখন কোনো একটা খাবার খাবো, মানে মেজর মিল বা এই ধরনের জিনিস নেব, লেবুর জল, অ্যাপেল সিডার ভিনিগার, এরপরে আধ ঘন্টা আমরা কিন্তু ব্রাশ করবো না, হাফ অ্যান আওয়ার উই শুড নট ব্রাশ। কারণ এই সময় ব্রাশ করলে ওই যে ভালনারেবল এনামেলটা যেটা অ্যাসিডের লেগে, কারণ এনামেলটার মধ্যে তো মিনারেল আছে, মিনারেলটা একটু সফট ফর্মে থাকে অ্যাসিডের কন্ট্যাক্ট, সেই সময় ব্রাশ করলে কিন্তু এনামেল ব্যবহার হওয়ার চান্সেস বেশি থাকে। অতএব আমাদের মনে রাখতে হবে যে কোনো মেজর খাবার পর, এবং অ্যাপেল সিডার ভিনিগার এবং লেবু যেটা খেলে ক্ষতি হয় না আমি বলছি, সেটা খাওয়ার পর আধ ঘন্টা কিন্তু আমি মুখটা ব্রাশ করবো না, তারপরে ব্রাশ করি, ঠিক আছে। আচ্ছা, এবং এই যে ছোটবেলা থেকে শুনে আসছি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে হবে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করতে হবে এবং ভালো করে সেই মানে কুলকুচি করে মুখটা ধুতে হবে, কিন্তু ডেন্টিস্টরা এখন বলছে ব্রাশ করার পর মুখ না ধুতে। আচ্ছা, এটা নিয়ে না খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যুস রেজ করেছে, আমাকে দু এক জায়গায় জিজ্ঞেসও করেছে। আসলে লোকে ইন্টারপ্রিটেশনটা ঠিক করেনি। ইন্টারপ্রিটেশনটা তা নয় যে ব্রাশ করার পর মুখটা ধোবো না। কিছু কিছু পেস্ট অ্যাজ পেস্ট ইউজ করা হয় না, অ্যাজ মেডিকেশন ইউজ হয়। কোনগুলো? সেগুলো ডাক্তাররা লিখে দেন, যেগুলো দাঁতে শিরশির করছে এইরকম অবস্থায়, এগুলো কিন্তু রুটিনলি ব্যবহার করার জন্য নয়। এটা 2 থেকে 3 সপ্তাহে ব্যবহার করবে। এবার আমরা ইউজুয়ালি কি বলি যে ওই পেস্টটা যদি দাঁত মেজেন থুতু ফেলে শুয়ে পড়ুন, যেন পেস্টটা অনেকক্ষণ দাঁতের কন্ট্যাক্টে থাকে শিরশিরটা কমানোর জন্য। তার মানে এই নয় যে আমি যে কোনো ব্রাশ এর সঙ্গে যে কোনো পেস্ট ইউজ করবো, রুটিন পেস্ট ইউজ করবো, তারপরে মুখ ধোবো না। কারণ পেস্টের মধ্যেও তো কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট আছে, যাই থাকুক, সেগুলো থুতুর সঙ্গে পেটে গেলে দ্যাট ইজ নট গুড ফর এ লং রান। অতএব যদি না এই ধরনের পেস্ট আমাকে ডাক্তারবাবু রেকমেন্ড করে থাকেন যে অ্যান্টিসেন্সিটিভ পেস্ট, এবং যেটা 2-3 সপ্তাহ ম্যাক্সিমাম 1 মাসের জন্য দিয়েছেন, সেক্ষেত্রে হতে পারে যে আমি দাঁতটা ব্রাশ করলাম, থুতুটা ফেলে দিলাম, মুখটা ধুলাম না, তারপরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদে মুখটা ধুলাম, বা ধুলামই না, সকালবেলা ঘুম থেকে রাত্রিবেলা করে শুলাম, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুলাম। কিন্তু যদি রুটিন টুথপেস্ট ইউজ করি যেটা মেডিকেটেড নয়, সেক্ষেত্রে মুখ ধুতেই হবে এবং ধোয়া উচিত, কারণ সেগুলো যদি কনস্ট্যান্টলি পেটে যায় তার কি এফেক্ট আছে সেগুলো সম্পর্কে আমাদের কাছে খুব ভালো স্টাডি নেই। তাহলে আমরা ব্রাশটা কোন কোন সময়তে করব? এই সেই তুমি যেটা বলছো ঠিক আছে, অ্যাবসলিউটলি কারেক্ট। এবার ব্যাপারটা হচ্ছে কি, ব্রাশটা রাত্রিবেলা শোয়ার আগে করাটা প্রায় ম্যান্ডেটরি। প্রায় ম্যান্ডেটরি কথাটা কেন বলছি? প্রায় ম্যান্ডেটরি বলছি এই কারণে, কারণ নিজে আমি ব্রাশটা করি না, ঠিক আছে। এবার প্রায় ম্যান্ডেটরি কথাটা বলা হয় রাতে শোয়ার আগে। এবার রাতে শোয়ার আগে কথাটা খুব মানে আমাদের একটু অন্যভাবে ব্যবহার করা উচিত। ধরো কেউ নাইট ডিউটি করেন, তাহলে তার রাতে শোয়ার আগে করার দরকার, তার দিনে শোয়ার আগে, মানে শোয়ার আগে কথাটা বলার মানে আমরা তো মোটামুটি 6 থেকে 8 ঘন্টা ঘুমোই অ্যাভারেজে। ততক্ষণ মুখটার মধ্যে স্যালাইভার মুভমেন্ট কমে যায়, স্ট্যাগনেট করে যায়, ব্যাকটেরিয়াল গ্রোথটা বেশি হয়। অতএব কোনো একটা সময় যে সময় আমি একটু লং টার্ম ঘুমোবো তার আগেই ব্রাশ করা উচিত। এই জন্য রাতে করি বলে রাতে বলা হয়। আর দিনে তো সকালে উঠে করাটা কেন বলা হয় এরকম কোথাও বলা নেই, দিনে আরেকবার ব্রাশ করলেই চলে। তবে সকালে কেন বলা হয়? কারণ সকালে ব্রেকফাস্টের আগে ব্রাশ না করলে মুখে একটা অন্যরকম ফিলিং থাকে, খেতেও ভালো লাগে না, ঠিক আছে। সেজন্যই বলা হয় সকালেরটাই সকালেই করতে হবে, এরকম কোনো কিছু নেই। হতেও পারে যেটা বলছিলাম ব্রেকফাস্ট করে তার 8 ঘন্টা বাদে ব্রাশ করা যেতে পারে, সেটাও চলবে। কিন্তু অধিকাংশ সময় কি হয়, আমাদের যেহেতু রাত্রিবেলা মুখে একটা অন্যরকম ফিলিং থাকে, সকালবেলা ওটা ব্রেকফাস্ট না করে আমাদের ব্রেকফাস্ট করার সময় ব্রাশ না করে ব্রেকফাস্ট করতে একটু কীরকম লাগে, সেজন্যই বলা। কারণ ব্রাশ করলে তো লোকে সাধারণত পেস্ট দিয়ে ইউজ করে। সাধারণত কথাটা কেন বললাম যে ব্রাশ করার সময় পেস্ট দেওয়াটা ম্যান্ডেটরি নয়, তুমি জল দিয়েও করতে পারো। কিন্তু যেহেতু জল দিয়ে করলে কীরকম লাগবে, তার কোনো টেস্ট নেই, কোনো মানে কোনো ফোম নেই, ফেনা, সেজন্য তো পেস্টটা দেওয়া হয়। পেস্টের তো আর অন্য কোনো গুণ নেই।
মুখে তোমার একটা ফোম হবে, তার সঙ্গে ফ্লেভার হবে, ফ্র্যাগরেন্স থাকে, সেই জন্য মুখটা একটু ফ্রেশনেস লাগে, সেই জন্যই ইউজ করা। সেটা ফ্রেশনেসটা হয় বলেই ব্রেকফাস্টটা খেতে আমাদের ভালো লাগে। একটা ফ্রেশনেস, সকালবেলা ওটা ফ্রেশনেস না থাকলে, কারণ তুমি যেটা বলছো সকালেই ব্রাশ করতে হবে কোনো ব্যাপার নেই, ব্রেকফাস্টে করাই পরে করা যেত, তাই মনে রাখলাম এটা বলার আধ ঘন্টা বাদে। আচ্ছা, কিন্তু এই যে বললেন পেস্টের কোনো গুণ নেই, কিন্তু মার্কেটে তো প্রচুর পেস্ট ঘুরে বেড়াচ্ছে, বা আমরা বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ দেখছি যে পেস্ট করলে পারে, এটা পেস্ট করলে পারে দাঁত শক্ত হবে, কারণ ওটাতে নুনের ভাগ বেশি আছে, বা আরেকটা পেস্ট বেরিয়েছে যে হলুদ দাঁত ঝকঝকে সাদা হয়ে যাবে। তো এটা কি সত্যি, এটা কি ফ্যাক্ট? আচ্ছা, তুমি যেমন বললে তাহলে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরো আজ থেকে 5-7 বছর আগেও, তুই ছোটোবেলা থেকে তুমি দেখছো, আমি দেখছি, আমরা টিভিতে বিজ্ঞাপন দেখেছি যে কিছু ক্রিম পাওয়া যায় মাখলে ফর্সা হয়ে যাবে, সেগুলো বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। এখন তুমি এখন বিজ্ঞাপনটা দেখতে পারো না, কারণ সরকার বন্ধ করেছে ওই বিজ্ঞাপনটা। তুমি আমাকে তোমার জীবনে দেখা দুটো লোক বলো যে ক্রিমটা মেখে ফর্সা হয়েছে। আমি কাউকে দেখিনি। কারণ ওটা তো হয় না। তো স্কিন লাইটনিং দ্যাট উইল হ্যাপেন মোমেন্টারিলি, ওটা দিয়ে পার্মানেন্টলি কেউ ফর্সা হয় না। কারণ যে কারণে একজনের মানুষের গায়ের রং কালো, সেটা রিভার্ট করতে গেলে অন্যরকম মেকানিজম দরকার। সেরকমই টুথপেস্ট দেখো, আমাদের আজকের পৃথিবীতে আমরা তো কনজিউমারিজম ডিফারেন্ট, সেক্ষেত্রে বিজ্ঞাপনের তো একটা চমক থাকবেই। এবার কি, টুথপেস্ট ইন্ডাস্ট্রি একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, তারা তো ক্লেম করবেই। তুই বোঝো যে জিনিসটা সকালে 2 মিনিট, বিকেল সন্ধ্যেবেলা 2 মিনিট তুমি ব্যবহার করছো, তার মধ্যে কতটা সাংঘাতিক রকমের পাওয়ারফুল কিছু থাকতে হবে যাতে 2 মিনিট সেই জিনিসটা এত ম্যাজিক্যাল জিনিস দেবে। তাতে বিভিন্ন রকম, এবার যে যেরকম পেরেছে, তুমি জানো কয়লা, নুন, যে যেরকম ক্লেম পেরেছে করেছে। এগুলোর তুমি যদি ডাক্তারি বইয়ে যাও, একটারও কোনো এই ক্লেমগুলোর কোনো ভ্যালিডেশন নেই। তুমি যদি কম্পোজিশন অফ আ টুথপেস্ট যাও, তাতে কোথাও এইসব জিনিসের জায়গা নেই, সারা পৃথিবীতে কোথাও কোথাও নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিজ্ঞাপন তো বিজ্ঞাপন, ঠিক আছে, বিজ্ঞাপনকে তো করতে হবে, নাহলে ইন্ডাস্ট্রিটা চলবে কী করে। আমি আর খারাপ ভালো কোনোটাই বলছি না। দেখো, একটা টুথপেস্টটা খারাপ তো নয়, কিন্তু যেরকম ভালো বলা হয় সেরকম ভালোও নয়, ঠিক আছে, কিন্তু তুমি যদি একটু বেশি করে ভালো না বলে তুমি কিনবে কেন? একদমই তাই। কিন্তু এই যে হলুদ দাঁত, আমরা বাচ্চাদেরকেও বলে থাকি যে ভালো করে ব্রাশ করো, নইলে দাঁত হলুদ হয়ে যাবে। হলুদ দাঁত মানেই কি সেটা আনহেলদি দাঁত? না না, তা কেন? মানে এটা তো বর্ণবৈষম্য, সাংঘাতিক রকম বর্ণবৈষম্য। মানে যে মানুষের গায়ের রং একটু বেশি চাপা বা কালো, সে খারাপ মানুষ? একদমই না। সেরকম যে দাঁত একটু হলুদ কেন? কারণ দাঁতের তো কোনো রকম ফিক্স রং নেই, দাঁতের অনেক 31টা-32টা শেড আছে। আচ্ছা, নেচার আমাদের দিয়ে পাঠিয়েছে। যার দাঁত সাদা সে খুব ভালো মানুষ, আর যার দাঁত হলুদ সে খুব খারাপ মানুষ, এরকম এটা ঠিক ধারণা নয়। এটা আমাদের পারসেপশন, এটা আমাদের পারসেপশন। পারসেপশন কি আসলে, তুমি দেখবে যে আমাদের দেশে একটু, আমরা যদি একটু সাহেবদের দেখি, এটা আমাদের মধ্যে হয়ে এসছে, আমরা একটু সমীহ করে তাকাই। ওদের গায়ের রঙ ওরকম, আমাদের গায়ের রঙ এরকম নয়। কারো দাঁত সাদা, কারো দাঁত হলুদ। এবার হলুদকে সাদা করা যায়, সেটা টুথপেস্ট দিয়ে হয় না, সেটাও ঠিক কথা। বললাম না 2 মিনিট 4 মিনিট এমন কিছু নেই, তাহলে এমন স্ট্রং কেমিক্যাল থাকলে সেটা দাঁত সাদা করতে পারে, তাহলে সমস্ত মুখের যা জিভ গাল সব পুড়ে ছাই হয়ে যাবে, এতটাই স্ট্রং কেমিক্যাল লাগবে। আমরাও যখন দাঁতকে সাদা করি, তার জন্য পুরো আইসোলেশন করতে হয়, যেন দাঁত ছাড়া অন্য কোথাও ওই কেমিক্যালটা না লাগে। হাইড্রোজেন পারঅক্সাইড বা কার্বন পারঅক্সাইড খুব স্ট্রং কেমিক্যাল, দাঁতকে সাদা করছে, সেটা আশেপাশে লাগাবে, সেটা পেস্টে দেওয়া সম্ভব না। ওটা পেস্টে দিলে সারা মুখে আলসার হয়ে যাবে। তাহলে কেন বলা হয়, যেটা তোমাকে বললাম, ওটা না বললে একটু তো বিজ্ঞাপনী চমক দরকার বিক্রি করতে গেলে। কিন্তু দাঁতকে সাদা করা, এটা মানে খুব কি দরকার? মানে কোনো এফেক্ট হবে না? দাঁতটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই এই হলুদ দাঁতকে যখন সাদা করছি আমি? না, সেরকম কিছু নয়, ব্যাপারটা তো সুপারফিশিয়ালি করা হয়। এবার করলে একটু কারো দাঁতে সেন্সিটিভিটি হয়, সেটা চলে যায়, 2-3 সপ্তাহ বলে চলে যায়, অ্যান্টিসেন্সিটিভ রিলিজ দিলে চলে যায়। এবার এই দেখো, তুমি এত সুন্দর করে সেজে এসছো, তুমি সেজে আমার কাছে যদি না আসতে, তাহলে তুমি নন্দিনী থাকতে না। একদমই। তা সেজে এসছো কেন?
প্রেজেন্টেশন, পৃথিবীতে সবাই ভালো জামা কাপড়, সুন্দর চুল, সুন্দর মেকআপ কেন করে, কসমেটিক্স কেন ইউজ করে? প্রেজেন্টেশন। তারা মনে করছেন যে দাঁতটা সাদা হলে তাকে দেখতে ভালো লাগবে। এটা তো সেলফ পারসেপশন, এটাকে আমি না করি কি করে? কেউ যদি এসে আমাকে বলে, আমার ইনস্টিটিউট এসে বলে দাঁত সাদা করতে চাই, করি, মানে সেটা খারাপ ভালো তো আমি বিচার করবো। কেউ যদি সাজতে চায়, বিউটি পার্লারে যদি কেউ যায়, বিউটি পার্লার লোক কি বললো, আপনি সাজছেন কেন, বাড়ি চলে যান, আপনাকে দেখতে এমনিই ভালো। এটা তো পারসেপশন, তুমি নিজেকে কীভাবে পৃথিবীর কাছে প্রেজেন্ট করবে। আমি বলি, আমি কিন্তু তার প্রস ও কনস বলি। দেখুন, এটা করার পর কিন্তু সেন্সিটিভিটি হতে পারে, যেটা 2 থেকে 3 সপ্তাহ থাকবে, আস্তে আস্তে কমবে। একদম যেহেতু একটা কেমিক্যাল দিচ্ছি, তার সাইড এফেক্ট জিরো নয়, সাইড এফেক্ট আছে, এনামেল একটু সেন্সিটিভিটি হয়ে যেতে পারে। এবং এটাও ঠিক যে মনে রাখবে, যেরকম পার্টিতে আমরা মেকআপ করি, রাত্রিবেলা মেকআপ তুলে ফেলি, সেরকম সাদাটারও একটা সারা জীবন বলে কিছু হয় না, কারণ এটাও একটা মেকআপ, মেকওভার, সেটাও একটা সার্টেন এজ থাকবে, 1 থেকে 1.5 বছর। ডোন্ট থিঙ্ক যেটা আমি করলাম, কারণ আমি মনে রাখতে হবে এটা আমার দাঁতটা সাদা নয়, আমার দাঁতটাকে সাদা করা হয়েছে। অতএব আমি কি ধরনের খাবার দাবার খাচ্ছি, আমার জীবনশৈলী কীরকম, তার উপর ডিপেন্ড করছে এই সাদাটা কতদিন থাকবে। আমি যদি খুব বেশি চা কফি খাই, আমি যদি স্মোকার হই, আমি যদি টোব্যাকো প্রোডাক্টস নিই, দাঁত খয়েরি হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর আমি যদি মেনটেন করি, অতএব সাদা থাকবে, কিন্তু কতদিন, তার একটা রেঞ্জ আছে। এরকম নয় যে আমি করলাম সারা জীবনের জন্য আমার দাঁত সাদা হয়ে গেল, এটা পসিবল। এই প্রসেসটাকে কি স্কেলিং বলছি? না, এটাকে ব্লিচিং বলে, ডেন্টাল ব্লিচিং। আমরা যেরকম ব্লিচিং করি, হেয়ারকে ব্লিচ করি, মুখে ব্লিচ করি, সেরকম ডেন্টাল ব্লিচিং বলে। তাহলে স্কেলিং প্রসেসটা কি? স্কেলিংটা কমপ্লিটলি আলাদা প্রসেস। স্কেলিং কথাটার মানে হচ্ছে, স্কেল কথাটা তুমি যদি দেখো, স্কেল কথা 2টো মানে আছে। একটা হচ্ছে কত দৈর্ঘ্য প্রস্থ এগুলো মাপা, আর একটা হচ্ছে যেমন মাছের আঁশ, তাকে স্কেল বলে। অতএব আমরা যখন মাছের আঁশ ছাড়াই, আঁশটা তো বডিতে লেগে আছে, সেটাকে আস্তে আস্তে স্ক্রেপ করে ছাড়াই। সেরকমই দাঁতের ওপরে যদি টার্টার এবং বায়োফিল্ম, প্লাক যেটা বলে, সেটা থাকে, সেটাকে আমরা এরকম আঁশের মতো ছাড়িয়ে বের করি। এখনও আঁশের মতো ছাড়ানো হয় না, আগে হতো মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে, এখন আল্ট্রাসনিক ভাইব্রেশনে করা হয়। সেই এক্সট্রা বাইরের যে খারাপ ময়লাটা, সেটাকে পরিষ্কার করাটাকে স্কেলিং বলে। এটার সঙ্গে দাঁতের রং পরিবর্তন করার, আমাকে অনেকে এসে বলে দাঁতে দাগ পড়েছে, দাঁতটা হলুদ, স্কেলিং করে ঠিক করে দিন। করা সম্ভব নয়, তুমি ওরা কথা বোঝো। স্কেলিং হচ্ছে, ধরো লুফা যেরকম হয়, আমরা সাবান দিয়ে গায়ে কোথাও ময়লা হলে সাবান দিয়ে লুফা দিয়ে ঘষি, ময়লাটা উঠে যায়, তাই বলে কি ফর্সা হয়ে যায়? বুঝলি না? লুফার কাজটা স্কেলিং করে। এবার ফর্সা হওয়ার জন্য যদি তুমি কিছু একটা মনে করো ব্লিচ দিলে, তখন জায়গাটা সাদা হলো, ওটা হচ্ছে ডেন্টাল ব্লিচিং। সো দেয়ার ইজ এ ডিফারেন্ট প্রসেস। ভালো করেছো, জিজ্ঞেস করেছো। লোকে এই ডিফারেন্সটা বোঝেন। অনেকের ধারণা যে স্কেলিং করলে দাঁত সাদা করা যায়। স্কেলিংটা দাঁত সাদা করার প্রসিডিওর নয়। স্কেলিং হচ্ছে দাঁতের ওপরে যে ইনগ্রেডিয়েন্টগুলো ময়লা এসে লেগেছে, টার্টার্স, ক্যালকুলাস, প্লাক, সেগুলোকে ক্লিন করার প্রসেস। ঠিক আছে? মানে তুমি ধরো তোমার দেওয়ালের গায়ে শ্যাওলা ধরেছে, সেটাকে তুমি ঘষে তুলছো, এটা স্কেলিং। আর দেওয়ালের একটা রং আছে, সেটাকে চেঞ্জ করবে আর একটা কোট রং দিয়ে, এটা ব্লিচিং। কিন্তু রেগুলার বেসিসে স্কেলিং করতে গেলে পারে দাঁতের কোনো সমস্যা হবে না? রেগুলার বলতে তুমি কি মনে করছো? মানে ধরুন আমি 2-3 মাস অন্তর না, 2-3 মাস অন্তর তো রিকমেন্ডেডও নয়। রেকমেন্ডেড পিরিয়ড অফ স্কেলিং হচ্ছে 6 মাস থেকে 18 মাস। এবার 6 মাস কাদের, আমাদের কাকে কখন ডাকবো, এর একটা সায়েন্টিফিক নিয়ম আছে। মানে এই ক্লাসিফিকেশন নাম হচ্ছে মেরিনস ক্লাসিফিকেশন। মানে বিভিন্ন ক্যাটাগরির পেশেন্ট আছে, কাদের কতদিনের দরকার। ধরো একজন পেশেন্ট ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিক, তার মাড়ি খুব রোগ আছে, সঙ্গে স্মোকার, ফ্যামিলির হিস্ট্রি আছে, মুখে ক্রাউন অ্যান্ড ব্রিজ প্রচুর আছে, মানে নর্মাল কোর্সে পরিষ্কার করলেও তার দাঁতে টার্টার জমার সম্ভাবনা বেশি বা বায়োফিল্ম জমে, এরকম পেশেন্টকে হয়তো 6 মাস 7 মাসে ডাকতে হয়, বা কোনো কোনো ক্ষেত্রে 8 মাসে বা 9 মাসে ডাকতে হয়। রুটিন পেশেন্ট বছরে একবার ডাকতে। এবার অনেকেই আমাকে জিজ্ঞেস করে, একবার স্কেলিং করেছি আবার বারবার করাতে হবে? ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে, আমি ধরো একটা টি শার্ট পরে আজকে কোথাও গেলাম, আমি এসে কাচলাম, এই প্রশ্নকে আমি জিজ্ঞেস করবো, এই যে আজকে কাচলাম, এরপরে পরলেও কি আবার কাচতে হবে? যতবার ইউজ করবে ততবার কাচতে হবে। তুমি তো খাবার দাবার খাচ্ছ, সমস্ত কিছু করছো, তোমার একটা জিনিসের উপর ময়লা পড়ছে, তুমি পরিষ্কার করবে না? তোমার গাড়িটা কি মানে আজকে সপ্তাহে 1 দিন করলে আমার ধোয়ার দরকার নেই? রাস্তায় বেরোচ্ছ, ধুলো কাদা লাগছে, পরিষ্কার করার দরকার নেই?
তাহলে স্কেলিংও বারবার করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে স্কেলিং বারবার করলে কি দাঁতের ক্ষতি হয়, যেটা তুমি জিজ্ঞেস করছো? উত্তর হচ্ছে না। উত্তর না, কারণ স্কেলিং সম্পর্কে না, আমাদের হেলথ কেয়ার সম্পর্কে প্রচুর মিথ আছে, মানে প্রচুর মিথ। কীরকম মিথ? বায়োপসি করালে ক্যান্সার হয়, মানে এটা শুধু আমার ডেন্টিস্টতে না, সমস্ত ফিল্ডে হেলথ কেয়ারে আছে, ঠিক আছে? এটা করলে ওটা হয়, ওটা করলে, যেগুলোর কোনো সায়েন্টিফিক বেসিস নেই। স্কেলিং করলে দাঁতের কোনো ক্ষতি হয় না, না তো এনামেল ক্ষয়ে যায়, না দাঁত নড়ে যায়, কিচ্ছু হয় না। যদি হতো, এই যে স্কেলারগুলো বিক্রি হয়, এটা একটা $1 মিলিয়ন ইন্ডাস্ট্রি। কি মানে জিনিসটা যদি সায়েন্স না হতো, কী করে জিনিসটা বিক্রি হতো? সায়েন্স তো আছে বটেই, এবার বলা আছে কখন দাঁতের ক্ষতি হয়, সেটাও পড়ানো হয়, কত পাওয়ার বেশি দিলে দাঁতের ক্ষতি হবে। এবার কেউ যদি মনে করে যে আমি এবার ব্যাপারটা হচ্ছে আমি কতক্ষণে কাজটা করছি, সেটা খুব ইম্পর্টেন্ট। মানে ধরো তো তুমি এখানে আমি স্টুডিওতে বসে আছি, এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জায়গায় যাব। এবার প্রবলেমটা হচ্ছে আমি যে গাড়িটা নিয়ে যাব, সেই গাড়িটা আমি কী স্পিডে চালাবো সেটা ডিপেন্ড করছে তুমি কোথায় চালাচ্ছ, তোমার গাড়ি চালানোর স্কিল কীরকম। তুমি যদি একটা হাইওয়ের ফাঁকা রাস্তায় চালাও 100 কিলোমিটার স্পিডে যাবে, তুমি কি বড় বাজার 100 কিলোমিটার স্পিডে চালাতে পারবে? তুমি তো অ্যাক্সিডেন্ট করবে। তার মানে সমস্ত জায়গায় একই পাওয়ার, একই পেস ইউজ করা যাবে না। এবং কে মেশিনটা থাকলে হবে না, মেশিনটাকে কে অপারেট করছে সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে ধরো আমি একটা 4 হুইলার চালাই, বা তুমি একটা 4 হুইলার চালাও, একজনকে 3 হুইলার, একজন অটো বা চালান, টোটো চালান, আমরা একটা ভেহিকেল চালাই। তুমি আমি কি একটা এয়ারবাস প্লেন চালাতে পারবো? কারণ সেটাও একটা ভেহিকেল, মানে সেটা আমি অন্য উড়াতে নয় পারলাম না, আমি কি সেটাকে নিয়ে রানওয়েতে গড়িয়ে গড়িয়ে চাকাটাও নিয়ে যেতে পারবো? যেহেতু আমি গাড়ি চালাতে পারি, পারবো না তো, আমার ট্রেনিং দরকার। তার মানে আমি ভেহিকেল চালাই, সেটা অটো হতে পারে, টোটো হতে পারে, ট্রাক হতে পারে, প্লেন হতে পারে, জাহাজ হতে পারে, প্রত্যেকটা একটা ভেহিকেল। প্রত্যেকটা চালানোর জন্য আলাদা স্কিল সেট দরকার, আলাদা ট্রেনিং লেভেল দরকার, আলাদা সাইক দরকার। একজন যে জাহাজ চালিয়ে মাইলের পর মাইল সমুদ্রে নিয়ে যায়, সেও একজন প্লেন চালাতে পারবে না। যে প্লেন চালায় সেও একটা জাহাজ চালাতে পারবে না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড স্কেলিং ব্যাপারটাকে দোষ দিয়ে লাভ নেই, কে অপারেট করছে সেটা খুব ইম্পর্টেন্ট। একই পেনে রবীন্দ্রনাথ লিখেছেন, সেই পেনটায় একজন শিশু যে কথা বলতে পারে না, তার হাতে দিলে কি একটা লেখা সে লিখতে পারবে? কারণ তার বয়স হয়নি, তার ট্রেনিং নেই, তার। অতএব এটা ডিপেন্ড করে। আমি একটা জিনিস, আমি খারাপটার উদাহরণ কেন নেব? কেউ একটা খারাপ করেছে, সেটা তো বেঞ্চমার্ক নয়, ঠিক আছে? অতএব ডিপেন্ড করছে কে করছে, কতটা কনভিকশন নিয়ে করছে, এবং কতটা সময় নিয়ে, কতটা যত্ন নিয়ে করছে। তাহলে স্কেলিং করলে না দাঁতের ক্ষতি হয় এনামেলের, না দাঁত মরে যায়, কিচ্ছু হয় না। একটা প্রসিজার। এবার দেখো একটা গলব্লাডার সার্জারি হচ্ছে, গলব্লাডার উইথ দ্য স্টোন বের করবে, করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, ডিপেন্ড করে। এইবার কি, প্রত্যেক মানুষ তো আলাদা আলাদা মানুষ, প্রত্যেকের টলারেন্স লেভেল, প্রত্যেকের বডি রিয়াকশন টু আ সার্টেন প্রসিজার এক নয়। অতএব একটা স্কেলিং করে অনেকের হয়তো সেন্সিটিভিটি হয়, কমে যায়, আবার একজন হয়তো সেন্সিটিভিটি হয়ই না, একই পাওয়ার সেটি। অতএব সবার শরীর যে, আমরা তো রোবট নই যে সবকটা সেম সার্কিট, প্রত্যেকটা মানুষ আলাদা। এই জন্য তো ডাক্তারি তো ঠিক অঙ্কের মতন সায়েন্স নয়, এটা ফিলোসফিক্যাল সায়েন্স, ইটস মোর অফ আ ফিলোসফি। আমরা সবাই ভালো করার চেষ্টা করছি, রুটসগুলো আলাদা, যাদের নিয়ে কাজ করছি তাদের রিয়াকশানগুলো আলাদা। একই অসুখে, একই ট্রিটমেন্টে একজন রেসপন্ড করে, একজন রেসপন্ড করে না, কারণ দুজনের মধ্যে আকাশ পাতাল প্যারামিটার ডিফারেন্স। তার বয়স, তার জেনেটিক্স, তার ইমিউনোলজিক্যাল স্ট্যাটাস, তার পারসেপশন সমস্ত আলাদা। অতএব আমাদের সায়েন্সে না 2+2 4 হয় না। আমাদের সায়েন্সটা না ঠিক নর্মাল ম্যাথামেটিক্স ফলো করে না। মানে তোমাকে যদি আমি নর্মাল ম্যাথামেটিক্সে বলি 4-এর পরের সংখ্যা কি, তাহলে সবাই বলে 5। আসলে 4-এর পরের সংখ্যা কিন্তু 5 নয়, 4-এর পরের সংখ্যা হলো 4.∞01, ঠিক আছে? অতএব আমাদের সায়েন্সে এই 4 আর 5-এর মাঝখানে ইনফিনিটি নাম্বার আছে। ওই ইনফিনিটি নাম্বারটা এক একটি মানুষ, তার এক একটি সিচুয়েশন, প্রত্যেকের লাইফে রিয়েলিটি ইজ ডিফারেন্ট। আমরা 4-এর পরে 5 বলতে পারি না মেডিকেল সায়েন্সেস বা ডেন্টাল সায়েন্সেস, পারি না।
ঠিক আছে? আমাদের এর মাঝখানে অগণিত মানুষের অগণিত মুখ, অগণিত চেহারা, অগণিত বডি পারসেপশন এবং তার রিয়াকশনস আছে। অতএব এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের ক্ষেত্রে আনপ্রেডিক্টেবিলিটি ইজ দ্য রিয়ালিটি। সে তত ভালো ডাক্তার যে প্রেডিক্টেবলি একই ভালো রেজাল্ট বারবার ডেলিভার করতে পারে। আমি বিশ্বাস করি পৃথিবীতে যত ভালো ডাক্তারকুল আছে তারা এইটার পিছনেই দৌড়াচ্ছে, যে আনপ্রেডিক্টেবিলিটি অ্যান্ড মিস্ট্রি অফ হিউম্যান লাইফ যেটা আছে সেটাকে কীভাবে ওভারকাম করে। আমি যে জীবনে প্রত্যেক ডাক্তার ভালো জীবনে দারুণ কিছু কাজ করেছে, খারাপ কাজ করেছে, প্রত্যেক ডাক্তার চায় ওই যে ভালো কাজগুলো করেছি সেটাই রিপিট করতে। অনেক সময় পারে, অনেক সময় পারে না। কেন পারে না তার একটা কারণ অবশ্যই যে রিসিভ করছে, কিন্তু তাছাড়াও অনেক কারণ আছে। এবং আমি বিশ্বাস করি আজ থেকে যদি 100 বছর বাদে তুমি আমি বেঁচে থাকি, এই পডকাস্ট করি, ওই আনপ্রেডিক্টেবিলিটি সেদিনও থাকবে, যেদিন পর্যন্ত মানব সভ্যতা থাকবে সেদিনও থাকবে। এই আনপ্রেডিক্টেবিলিটি না থাকলে আমরা মানুষ না হয়ে রোবট হয়ে যাই। আমাদের প্রচুর প্রেডিকশন আছে, যেমন মানে এই যে আপনি জেনেটিক কথাটা তুললেন, এই অনেকে বলে যে ক্যাভিটি যেটা হয় সেটা জেনেটিক। মানে বাড়ির বড়রা অনেক সময় বলে যে হ্যাঁ বাচ্চাটার দাঁতে ক্যাভিটি আছে, পোকা হয়েছে, ওর বাবার দাঁতও খারাপ ছিল বা ওর মায়ের দাঁতও খারাপ ছিল, এরকম একটা কথা শোনা যায়। তো এই সত্যি কি ক্যাভিটিটা জেনেটিক? অ্যাবসলিউটলি ঠিক আছে, তুমি যেটা বলছো একদম ঠিক। যদি শুধু ক্যাভিটি না, বলছি মাড়ির রোগ মানে পেরোডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস, যেগুলোকে আগে পায়েরিয়া বলতো, মাড়ির অসুখ এবং ক্যাভিটি, ইট রানস ইন দ্য ফ্যামিলি। কেন রানস ইন দ্য ফ্যামিলি? বিকজ জেনেটিক এক্স্যাক্টলি বলবো না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাবা মার ওরাল ক্যাভিটির এনভায়রনমেন্ট যেরকম হয় না, সন্তানের ওরাল ক্যাভিটির এনভায়রনমেন্টও প্রায় একই রকম হয়। এই যে অ্যাসিডিটি, পিএইচ, বাফারিং এবিলিটি, স্যালাইভেশন, ঠিক আছে, মানুষ তো বাবা মার মতন দেখতে হয়, তার মানে তার বডির কিছু কিছু কনফার্মেশন বাবা মার জিন থেকে পায়। সেই কারণে কমন অবজারভেশন অল ওভার দি ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে আমাদের বন্ধু বান্ধব আছে, তাদের সঙ্গেও কথা হয়, বাবা মার বা সিবলিং ভাই বোনের যদি ক্যাভিটি হওয়ার ট্রেন্ড থাকে। আমাকে অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করেন, এত ভালো করে দাঁত মাজি, এত কিছু করি, আমি লজেন্স, চকলেট এগুলো বেশি খাই না, সুগারি ড্রিঙ্ক খাই না, তারপরেও ডাক্তারবাবু কেন আমার ক্যাভিটি হয়? আমি তার সঙ্গে মজা করে বলি যে আপনার ক্যাভিটি না হলে আমাদের রোজগার করতে হবে, কিন্তু সেটা সত্যি নয়। আমি যদি হিস্ট্রি দেখেছি সেম প্রবলেম অনেককেই দেখেছি, তার মুখে কি টার্টার বিল্ড আপ হয়, সাংঘাতিক, অনেক চেষ্টা করেও মাড়ি ফুলে লাল হয়ে যাচ্ছে, রেগুলার ব্রাশ করলে রক্ত পড়ছে। আমি ঠিক দেখেছি যে যদি না সিস্টেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, যে ডায়াবেটিক, স্মোকার, এদের তো পসিবিলিটি বেশি থাকে। অধিকাংশ সময়ই আমি এই জন্য প্রত্যেক পেশেন্ট যারা আমার কাছে আসে আমি হিস্ট্রি নিই, বাবা আমার কী ছিল, দাঁত পড়ে গেছিলো কম বয়সে, এই প্রবলেম ছিল, আছে, ভাই বোনের কীরকম আছে, এবং আমি দেখেছি 100 জনের মধ্যে 70 জনের উত্তর হচ্ছে হ্যাঁ বাবা মা ট্রেন থাকে। অতএব এটাকে আমি জেনেটিক বলবো না। জেনেটিক বলতে মিন করে যে বাবার যদি টাক থাকে ছেলের টাক হবেই, কিন্তু আমি দেখেছি বাবা মার যদি মুখে ক্যাভিটি হওয়ার পসিবিলিটি বেশি থাকে, মাড়ির রোগ হওয়ার পসিবিলিটি বেশি থাকে, তাহলে ছেলেমেয়ের কিন্তু এটা হওয়ার পসিবিলিটি বেশি। এই কারণে বলছি। এবং তার সঙ্গে যদি পেশেন্ট এরকম হয় যে তার সঙ্গে সে ডায়াবেটিক, সে স্মোকার, তাদের কিন্তু আরও বেশি করে। তার মানে আমার বাবা মার যদি অসুখটা থাকে, আমাকে এটা মনে রাখতে হবে, মানে এটা দাঁতের রোগের ক্ষেত্রে শুধু নয়, শুধু হার্ট ডিজিজ থেকে শুরু করে বডির অন্যান্য ডিজিজের ক্ষেত্রেও তাই, ফ্যামিলিতে রান করে না। আমাকে মনে রাখতে হবে আমার ফ্যামিলি যদি এই জিনিসটা রান করে তাহলে আমাকে এক্সট্রা প্রিকশন নিতে হবে, আই হ্যাভ টু বি লিটল বিট মোর কশাস, এটা আমার হওয়ার চেঞ্জ হতে পারে। অতএব আমি এই যে আমরা 2-2-2 ফ্যামিলি বলি, 2-2-2 তুমি জিজ্ঞেস করি বলছি, 2-2-2 মানে হচ্ছে 2-2-2 222। 2-2-2 মানে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না যে দিনে দুবার ব্রাশ করবো, কখন করবো? দিনে দুবার ব্রাশ করতে হয়, একটা 2, প্রত্যেকবার 2 মিনিট করে ব্রাশ করতে হয়, একটা 2, আর বছরে 2বার ডেন্টিস্টের কাছে যেতে হয়, একটা 2-2-2। এবার আমি বলি যে অত দরকার নেই, আমাদের এখানে 2-2-1 হলেই হবে, 2 মিনিট ব্রাশ করুন, 2বার ব্রাশ করুন, বছরে 1বার ডেন্টিস্টের কাছে। কিন্তু যাদের কথা তুমি বলছো জেনেটিক্যালি যায় কিনা, বেশি ক্যাভিটি হওয়ার পসিবিলিটিস আছে, বেশি গাম ডিজিজ হচ্ছে,
বাবা মার ছিল, এদের কিন্তু অনেক বছরে দুবারই যেতে হয়। বা স্মোকার, এর সঙ্গে স্মোকিং এর হিস্ট্রি আছে, এর সঙ্গে ডায়াবেটিক পেশেন্ট, বছরে দুবার করে যেতে হয়। এই যে এটাকে বলে 2-2-2 ফর্মুলা। আর আমি ইন্ডিয়ানদের জন্য বলি 2-2-1 ইজ এনাফ। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে মানে এই ধারণাটা আমাদের এখানে, যেহেতু ইন্স্যুরেন্স নেই, আমেরিকাতে ওরা যেতেই হয়, কারণ আগের বার ইন্স্যুরেন্স চেক আপ না করলে পরের বার ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বেড়ে যায়। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু ডেন্টিস্ট্রিতে ইন্স্যুরেন্স নেই, লোকে যায় না। লোকে ভাবে যতক্ষণ দাঁতের প্রবলেম না হচ্ছে, প্রবলেম বলতে এখানে 95% কেসের প্রবলেম মানে হচ্ছে ব্লিডিং বা দাঁতে ব্যথা। ঠিক আছে, রক্ত বেরোচ্ছে, তাও রক্ত বেরোটা ইগনোর করে লোকে বলে হ্যাঁ দাঁতের থেকে মাড়ি থেকে রক্ত বেরোটা নর্মাল। হ্যাঁ, এবং আমরা তখন ব্রাশটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে করতে শুরু করি। অ্যাবসলিউটলি, মানে এটা হচ্ছে এই যে কথাটা তুমি আমাকে বললে, এই কথা তুমি, আমার মনে হচ্ছে তোমাকে আমার ইনস্টিটিউটে নিয়ে চলে যায়, তুমি গিয়ে বসে দেখো। বিকজ এই জিনিসটা আমি 60-70% কেসে পাই। ব্লিডিং হচ্ছে মাড়ি থেকে, এই জন্য কিছু ওষুধ খেয়েছেন না, তাহলে ব্রাশ করাটা বন্ধ করে দিচ্ছি। তাদের বলে বোঝাতে পারি না যে আমার বাড়িতে কোনো একটা জায়গায় ময়লা হয়েছে, ধুলো হয়েছে, নোংরা হয়েছে, খারাপ গন্ধ বেরোচ্ছে, ওটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। ওটাকে একটা ধামা চাপা একটা কাপড় দিয়ে চেপে দিয়ে বন্ধ করে দিলে হবে না। আমার ব্লিড করছে, আমি ব্রাশ করে কোথাও আরও বেটার ক্লিন করবো, যতক্ষণ ডাক্তারবাবুর কাছে না যাচ্ছি। আমি ঠিক আরও যেন বেশি যে কারণে ব্লিডিংটা হচ্ছিল সেটাকে অ্যাকুমুলেট করার জন্য আঙুলটা ইউজ করতে শুরু করবো। ব্রাশটা ইউজ না করলে, মেকানিক্যাল ব্রাশিং, মেকানিক্যাল থেরাপি না করলে, মেকানিক্যাল প্লাগ কন্ট্রোল না করলে ব্লিডিং তো আরও বাড়বে। যতক্ষণ দাঁত, আমি বলি যদি ব্লিড করে, যতক্ষণ না ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, কন্টিনিউ ব্রাশিং। ব্লিড করুক, লেট ইট ব্লিড, তাতে কিছু যাবে না। মানুষ একটা ভলান্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা একটা রক্তদান কোথাও করতে গিয়ে 440 ml ব্লাড দিই। ওই 10-15 ml গেলে কিছু হবে না, কিন্তু আঙুল দিয়ে করলে ডাক্তারবাবুর কাছে গেলে সিচুয়েশনটা আরও খারাপ হবে। কেন খারাপ হবে? কারণ আমার তো প্লাগ কন্ট্রোলটা হচ্ছে না। আমি তো যে পিরিয়ডটা আমি ব্রাশ করছি না, ব্রাশটাই তো মেন। আমি ঘরে ঝাড়ু না দিলে তো ময়লাটা হবে, আমাকে তো ঝাড়ুটা দিয়ে পরিষ্কার করতে হবে। অতএব মানে আবার বলছি, আমি আমার স্নান না করলে গায়ে খারাপ গন্ধ হচ্ছে, আমি স্নান না করে ডিওড্রেন্ট মাখছি, এটা কি কোনো উপায়? আমাকে তো সাবান দিয়ে ঘষে ময়লাটা বের করতে হবে, বাড়িতে ঘামটা বের করতে হবে। সেটা না করে তার উপরে আমি ডিও স্প্রে করে দেবো, স্নান টান করবো না, সেটা কি উপায়? উপায় তো নয়। তাহলে ব্রাশিং বন্ধ করা যাবে না। এবার কি ব্যাপারটা হচ্ছে, অনেকে ভয় পেয়ে যান। আমি তো বলছি, আমি যত পডকাস্ট সব জায়গায় বলি ব্রাশিং করুন, তারপরে যখন আপনার সুবিধা হবে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি ডাক্তারবাবুকে যান, তিনি আপনাকে যা ডায়াগনোজ করে যা ট্রিটমেন্ট করার করে দেবেন। কিন্তু ব্রাশিংটা বন্ধ করুন, কাইন্ডলি ব্রাশিংটা বন্ধ করুন। আঙুলের কাজ ব্রাশিং করা নয়, কারণ আঙুলে ব্রিসেল নেই। এটাই যদি হতো তাহলে বাজারে ব্রাশ পাওয়া যেত না, আঙুলটা দিয়েই রোজ দিয়ে আমরা পরিষ্কার করতে পারতাম। একদমই তাই। আর স্যার, এই ক্যাভিটি কি ছোঁয়াচে? কারণ ওই ধরুন আমার ছেলের দাঁতে ক্যাভিটি আছে, ওর ব্রাশটা দিয়ে, ওর চামচটা দিয়ে আমি খেয়ে নিলাম, তাহলে কি আমার ক্যাভিটি হয়ে যাবে? না, একদম হবে না। ক্যাভিটি ছোঁয়াচে নয়, কিন্তু গাম ডিজিজেস ইউটেন্সিল বা ফ্যামিলি মেম্বার থেকে ফ্যামিলি হয়ে যায়। ক্যাভিটির একটা ব্যাপার আছে। ক্যাভিটির ব্যাপারটা হচ্ছে সেম গাম ডিজিজের ক্ষেত্রেও মুখের এনভায়রনমেন্টটা খুব প্রাইম জিনিস, কারণ ব্যাকটেরিয়াল ইকোলজি তোমার আমার মুখে প্রায় সেম। অতএব ব্যাকটেরিয়া থাকলে যে ক্যাভিটি হবে তা নয়, সবার মুখেই একই ব্যাকটেরিয়া আছে। এনভায়রনমেন্টটা কীরকম সেটা খুব ইম্পর্ট্যান্ট। তোমার এনভায়রনমেন্টে যদি ক্যাভিটি হওয়ার জন্য কন্ডিউসিভ না হয়, তাহলে ক্যাভিটি হবে না, বা হলেও খুব সুপারফিশিয়ালি থাকবে। এনভায়রনমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। একজনের থেকে ক্যাভিটি আছে, তার মুখ থেকে আরেকজনের খাবার খেলেও বা ক্যাভিটি হয়। আর এই যে বাচ্চাদের দুধের দাঁতে অনেক সময় ক্যাভিটি বা পোকা দেখতে পাওয়া যায়, খুবই দেখতে পাওয়া যায়। তখন কি করবে? মানে দাঁতটা তুলে ফেলবে? না, একদম না। ব্যাপারটা হচ্ছে, আমি যেটা বলি সেটা হচ্ছে যে ক্যাভিটিটা বাচ্চাদের কেন হয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। একে তো বাচ্চাদের দাঁতের স্ট্রাকচারটা একটু অন্যরকম। বাচ্চাদের দাঁতে
খুব এফিসিয়েন্টলি ক্লিনিং হয় না। প্লাস অধিকাংশ সময় যারা এই 4-5 বছরের আগে দেখি তাদের কেরিস হচ্ছে নার্সিং বটল কেরিস। রাত্রিবেলা দুধের বোতল মুখে নিয়ে শুয়ে পড়লো। দুধ খুব খারাপ জিনিস, দুধ দাঁতের জন্য সাংঘাতিক রকমের একটা খারাপ জিনিস। রাত্রিবেলা সারা রাত বোতলে মুখে রইলো, ঘুমিয়ে পড়লো বাচ্চা, বোতলটা বের করলো, মুখটা পরিষ্কার করা হলো, এদেরই হয়। এবার প্রবলেমটা হচ্ছে যে দাঁত তুলে ফেলা তো যায় না, দাঁত তুলে ফেললে পরে পার্মানেন্ট দাঁতগুলো আসতে ভীষণ অসুবিধা হয়। আমরা ভীষণ দেখেছি যে পেশেন্ট পরে এলোমেলো দাঁত নিয়ে আসে। অতএব সেক্ষেত্রে এটা করতে হবে, সেটা হচ্ছে যে ডাক্তারের কাছে গেলে দাঁতটা রাখার জন্য এখন অনেক রকম প্রসিডিওর বেরিয়েছে, অনেক রকম প্রসিডিওর, তুলতে হয় না। তবে হ্যাঁ, একদম মাড়ির লেভেলে ভেঙে চলে গেছে, কালো হয়ে, আমি এরকম কেস পাই, সেক্ষেত্রে হয়তো আর রাখা যাবে না। দ্যাট উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট। অনেক সময় হয়তো তুলতে হয়, ডিপেন্ড করে কোন বয়সে পেশেন্টটা গেছে, ঠিক আছে। কিন্তু দুধের দাঁতের কোনো ট্রিটমেন্ট দরকার নেই, দুধের দাঁতের কোনো প্রবলেম মানে ও দাঁত তুলে ফেলুন পার্মানেন্ট আসবে, এটা নয়। কিন্তু দুধের দাঁতেরও ট্রিটমেন্ট দরকার আছে এবং এফিশিয়েন্ট ট্রিটমেন্টই দরকার আছে। সেই সময় যদি আমি দাঁতটা তুলে ফেলি তাহলে আমার পার্মানেন্ট দাঁত আসবে? আসবে, কিন্তু অনেক সময় দাঁত আটকে যায়, বেরোতে পারে না, স্পেসের প্রবলেম হয়ে যায়। সেই জন্যই আমাকে দাঁতটাকে যতটা সম্ভব রাখার ব্যবস্থা করতে হয়। মেনলি তো চকলেট মিষ্টি এসব খেলে আমরা বলি ক্যাভিটি আসে, তো ওটার বদলে এখন অনেকে আপনার ডায়েট জিনিসপত্র খাচ্ছে, সুগার ফ্রি মিষ্টি বা ডায়েট সোডা, ডায়েট কোল্ড ড্রিঙ্কস, তাহলে কি ক্যাভিটি আসার সম্ভাবনা? এই ডায়েট সোডাগুলো ভয়ঙ্কর জিনিস। সব আমি ভালোভাবে বলার চেষ্টা করছি, ডায়েট সোডাগুলো খেলে সুগারি যেগুলো আছে, যেগুলো বলতে চকলেট বাগুলো, ওগুলো দাঁতের গায়ে স্টিক করে থাকে বলে সেখান থেকে ক্যাভিটি হয়। কিন্তু ডায়েটগুলোর মধ্যে সব অ্যাসিড আছে, সবই তো অ্যাসিড আছে। আফটার অল তো সোডা, সোডা মানে তো কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে মেশানো, কার্বনিক অ্যাসিড আছে না, দাঁত তো ক্ষয় হবেই। সেটা হয়তো নর্মাল ক্যাভিটির ফর্মে হবে না, কিন্তু এনামেলটা উইক হয়ে দাঁত ক্ষয়ে যাবে। আমরা পাই তো এই বায়োকরেশন বলে, দাঁত পুরো এনামেল গেছে, এসছে, প্রচণ্ড শিরশির করছে, দিনে 4টে করে ডায়েট সোডা খাচ্ছে। তার ধারণা ডায়েট সোডা খেলে কোনো প্রবলেম নেই, খেয়ে যাচ্ছে 2, 3, 4টে ডায়েট সোডা খায়, আর বলেন আমার ক্যালোরি তো কোনো প্রবলেম নেই, দাঁতটা পুরো এনামেলের 12টা বেজে গেছে। অনেক সময় আইসক্রিম বা ঠান্ডা জল খেলেও প্রচন্ড দাঁত শিরশির করে। ডিপেন্ড করছে, যদি এরকম হয় যে এনামেলটা উঠেই গেছে বা এনামেলটা ক্ষয়ে গেছে, কারণ এনামেল তো গেলে আর কিছু করার নেই, ও আর তৈরি হবে না, ও আমাদেরই রিপ্লেস করতে হবে। ওর মেটেরিয়াল আছে, মেটেরিয়াল দিয়ে রিপ্লেস করতে হবে। কিন্তু মেটেরিয়াল দিয়ে রিপ্লেস করলে পরচুলার মতন, ঠিক আছে, চুলের মতন মনে হবে, কিন্তু যতই করি অরিজিনাল এনামেল তার ফেরত পাবো না। হয়তো সেন্সিটিভিটি কমে যাবে। এখনকার যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো বন্ডিং এবিলিটি খুব ভালো, দেখতে একদম দাঁতের মতো, কিন্তু এনামেল আমি সবসময় বলি যে এনামেলকে রক্ষা করুন কোহিনূর হীরের মতন, চলে গেলে কিন্তু আর ফেরত পাবেন না, তখন আমাদের কাছে আসতে হবে, আমরা রিপ্লেস করে দেবো, কিন্তু মোটামুটি ওটা রিপ্লেসমেন্ট। অরিজিনাল যেটা নেচার আপনাকে দিয়েছে সেটা তো আর ফেরত দিতে পারবো না। আর এনামেল একবার চলে গেলে আর ফিরে আসে না, এনামেল তৈরি হয় না। এনামেল হাড়ের মতো নয় যে ভেঙে গেলে আবার তৈরি হবে, এনামেল ভেঙে গেলে শেষ। কিন্তু এই যে রুট ক্যানেল ট্রিটমেন্ট, এই ব্যাপারটা কি জিনিস? এটা করতে গেলে ভীষণ লাগে, মানে আমি করেছি, আমার 2টো দাঁতে করা আছে, তারপর থেকে আমি আমার যিনি ডেন্টিস্ট তাকে বলে এসেছিলাম আমাকে আর ডাকবে না, প্রচন্ড লেগেছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে গিয়ে। এবং জানি না এটা কতদিন আগে, রুট ক্যানেল ট্রিটমেন্টটা কিন্তু এখন অলমোস্ট পেইনলেস যদি ঠিক মতো টেকনিকে ইউজ করা হয়। এখন যে মেথডে রুট ক্যানেল ট্রিটমেন্ট মানে দাঁতের মধ্যে কিছু এরকম নালিকার মতন আছে যার মধ্যে নার্ভ এবং ব্লাড ভেসেলগুলো আছে, সেখানে যদি ইনফেকশনটা হয়ে থাকে তাহলে সেইগুলোকে বের করে সেটাকে পরিষ্কার করে লাগানো। মোটামুটি এই সংক্রান্ত আজকাল সমস্ত পেশেন্টই জানে। কিন্তু এখন যে টেকনিকগুলো হয়েছে সেগুলো খুবই ভালো, অলমোস্ট পেইনলেস, খুব একটা ব্যথা লাগানোর মতো নয়, ঠিক আছে। এবার এই ট্রিটমেন্টগুলো মানে ইভলভ হয়েছে, ট্রিটমেন্টটা তো বেশ পুরনো, 30-35 বছর 40 বছরের পুরনো ট্রিটমেন্ট, কিন্তু ইভলভ হচ্ছে, খুব তাড়াতাড়ি ইভলভ হচ্ছে, মেটেরিয়াল চেঞ্জ হয়ে যাচ্ছে, এর যে করার অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে সিস্টেম ফাইল বলে সেই ফাইলের ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপরে এর ভেতরে রুট ক্যানেলের ভেতরে কি দেওয়া হবে, সেই রুট ক্যানেলটা কীভাবে পরিষ্কার করা হবে, ক্লিন কীভাবে করা হবে, তারও কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। অতএব পুরো জিনিসটা খুব ফাস্ট, এভরি 5 ইয়ার্স রুট ক্যানাল ট্রিটমেন্টের ইভলভ হচ্ছে। মানে আজ থেকে 20-25 বছর আগে যারা শিখেছিল তারা যদি আপডেট করে না থাকে, তারা আজকের দিনে রুট ক্যানাল ট্রিটমেন্ট আজকের দিনের মতো ওটা করতে পারবে না।
অ্যাবসলিউটলি অন্যরকম হয়ে গেছে। আপনারই একটা পডকাস্টে আমি দেখেছিলাম লেজার ট্রিটমেন্ট। হ্যাঁ, সেই লেজার ট্রিটমেন্টটা কি? আচ্ছা, লেজার ট্রিটমেন্ট এবার না, ডেন্টাল লেজার ট্রিটমেন্ট, ডেন্টাল লেজার দিয়ে অনেক কিছু করা যায়, অনেক কিছু করা যায়। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আবার এই ইনস্টিটিউশনে ইউটিলাইজ হয়, আমার কাছে প্রচুর লোক সারা পশ্চিমবঙ্গ থেকে আসে, সেটা হচ্ছে যে মাড়ির রোগের জন্য ডেন্টাল লেজার খুব ভালো। এই যে বলছি মাড়ি ফুলে উঠছে, রক্ত পড়ছে, মুখে খারাপ গন্ধ হচ্ছে, দাঁত নড়ে যাচ্ছে, আমাদের ইনস্টিটিউটে প্রচুর জায়গা থেকে, নর্থ বেঙ্গল থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পেশেন্ট লেজারের ট্রিটমেন্ট নিতে আসেন, যেখানে মাড়ির রোগ কমপ্লিটলি লেজার দিয়ে ঠিক করা যায়। ঠিক আছে, এবার কি এখন অবশ্য মাড়ির রোগের ট্রিটমেন্ট একদম অন্য খাতে বইছে, কারণ আগে কি তুই শুনেছ দাঁত নড়ে গেছে দাঁত পড়ে যাবে, এখন আমরা দাঁত নড়ে গেলে ফিক্স করে দিচ্ছি। ঠিক আছে, এটাতে আমার কাছে প্রচুর উত্তরবঙ্গ থেকে, বিভিন্ন জেলা থেকে, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, সমস্ত জায়গা থেকে নড়া দাঁত ফিক্স করার জন্য আমার কাছে আসে, কারণ এই ট্রিটমেন্টটা একটু কম হয়। কিন্তু এখন মাড়ির রোগের চিকিৎসায় লেজার দিয়ে ফিক্স করা মানে মাড়ির রোগটাকে ঠিক করা, এবং তারপরে মাড়ির রোগের জন্য যদি দাঁত হালকা নড়ে গিয়েও থাকে সেটাকে একদম ফিক্স করা আমরা অ্যাবসলিউটলি করতে পারি। অতএব এই ট্রিটমেন্টগুলো, লেজার দিয়ে ট্রিটমেন্টটা খুব নতুন নয়, আমি তো অনেক 2007 সাল থেকে করছি, কিন্তু এখন লেজারগুলো একটু ইজিলি অ্যাভেলেবেল আমার কাছে অনেকের কাছে আছে। ডুয়াল বা ট্রিপল ওয়েভ লেন্থের লেজার আছে, সেগুলো এক একটা ইন্ডিকেশন, কোনো ক্ষেত্রে হয়তো একটা গ্রোথ থাকলে, মুখের ভিতরে একটা গ্রোথ আছে সেটা কাটা যেতে পারে, যদি নন ম্যালিগনেন্ট হয়, ক্যান্সারাস গ্রোথ নয়, নন ম্যালিগনেন্ট কোনো গ্রোথ কাটা যেতে পারে। সুবিধা হচ্ছে রক্ত নেই, সেলাই করতে হয় না। মাড়ি রোগের জন্য আগে যেগুলো ফ্ল্যাপ করতে হতো, অনেক ক্ষেত্রে ফ্ল্যাপ মানে হচ্ছে মাড়িটা ওপেন করে ভেতরটা পুরো পরিষ্কার করা, এবার সেগুলো লেজার দিয়ে করা যাচ্ছে। প্লাস এখন আমরা মাড়ি রোগের জন্য না প্রচুর মাইক্রো প্রসিজার ইউজ করছি, লুপ, হাই ম্যাগনিফিকেশন লুপ, 4x 5x লুপ, বা অনেকে মাইক্রোস্কোপ, আমি মাইক্রোস্কোপ ইউজ করি না, বিকজ মাইক্রোস্কোপে মুখে পুরো এরিয়াটা কভার করতে একটু প্রবলেম হয় আমার ক্ষেত্রে। অতএব এই মাড়ি রোগের ক্ষেত্রে, শুধু মাড়ি রোগ না, মাইক্রো প্রসিজার তো এখন ইনফ্যাক্ট আমরা রেস্টোরেশনও মাইক্রোতে করি, কারণ মাইক্রো ছাড়া না ভালো লাইট পড়ে না, দেখা যায় না। প্লাস অনেক টেকনিকগুলো এখন একটু চেঞ্জ হয়েছে, তো ন্যাচারালি এই যে ডেন্টাল ট্রিটমেন্টের কনসেপ্টগুলো কিন্তু এখন আর, মানে আগেকার দিনে শুধু চেয়ারের লাইটে কাজ হতো, সেটা হয় না, অ্যাডিশনাল লাইট দিতে, শুধু খালি চোখে দেখে কাজ হতো, সেগুলো হয় না। তারপর অতএব এই সিস্টেমগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে যেরকম আমরা আক্কেল দাঁতের জন্য, বা অনেকেই আক্কেল দাঁত তো খুব ভয় পেত, মানে এখনও ভয় পায়, এবার অনেকেই ভাবে যে ট্রিটমেন্টটা করবো, দাঁত ভিতরে আটকে আছে, কাটাকাটি করতে হবে, এবার কাটাকাটি করতে হলে এখন অনেকে আমাকে এসে বলেছে, এই আগে দেখেছি ছেনি হাতুড়ি দিয়ে করে, না না করে না। তারপরে আমরা অনেকখানি পথ পেরিয়ে এসেছি, তারপরে মাঝখানে বার দিয়ে, এখনও ইউজ হয়, বার দিয়ে কাটা হয়। এবার প্রবলেমটা হচ্ছে কি, বার দিয়ে কাটলে একে তো তাড়াতাড়ি যায় প্রসিজারটা, কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেকটা বেশি ইনজুরি হয়, আশেপাশে সফট টিস্যু, নার্ভ বা থাকলে সেগুলোতে ইনজিওর্ড হওয়ার চান্সেস থাকে, নার্ভ, মাড়ির কোনো অংশ টেনে নিতে পারে। এই জন্য আমরা এখন আল্ট্রাসোনিক বোন সার্জারি ইউজ করি, পিজো সার্জারি ইউজ করি। এবার কি, মাইক্রোতে করলে জায়গাটাও দেখা যায়, প্লাস পিজোতে ভাইব্রেশন না, তো নার্ভ টার্ভের উপর কোনো এফেক্ট নেই, সফট টিস্যুর উপর কোনো এফেক্ট নেই, শুধু হার্ট কাটতে পারে, এবং একদম প্রিসাইজ, একটু একদম মিলিমিটার প্রিসিশন। তার জন্য আক্কেল দাঁত তোলার পরে এখন ব্যথা, ফোলা, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অনেক কমে গেছে। অতএব সায়েন্স তো এভলভিং, এবার যে কোনো সায়েন্স, মেডিকেল সায়েন্সের অন্যান্য ফিল্ডেও ভালোই, ওই এখন তো অনেক সার্জারি রোবোটিক্স হচ্ছে, ডেন্টিস্ট্রিতেও আস্তে আস্তে রোবোটিক্স আসছে, এআই আসছে, এখন ডায়াগনস্টিকগুলো এআই হয়ে যাচ্ছে। আগে ডাক্তারবাবু হা করিয়ে বললেন যে এরকম হয়েছে, ঠিক আছে তাহলে আপনি যা ভালো হচ্ছেন করুন। এখন ইমেজিং ব্যাপারটা মুখের ভিতরে কম ছিল, একজন সাধারণত কি, একজন একটা এক্স রে করালাম বা সিটি স্ক্যান যদি করাই, এখন তো সিবিসিটি এসে গেছে, লো ডোজ, নর্মাল মেডিকেল সিটির মতো নয়, কিন্তু সেটা তো একজন পেশেন্টকে বোঝানো খুব মুশকিল, সে এক্স রেটা দেখে কি বুঝবে, সিটি তাকে ছবি দেখালে অসুবিধা। এখন খুব ইজি হয়ে গেছে, ইন্টারনাল ক্যামেরা এসেছে, স্ক্যানার এসে গেছে না, আমি সব কটা তাদের ছবি দেখে তাকে অনেক বিশ্বাসযোগ্য, এবং পেশেন্ট নিজেও বুঝতে পারেন যে আমার এটা হয়েছে,
যদি অ্যাকচুয়ালি এই যে কমিউনিকেশন গ্যাপটা আমাদের সঙ্গে পেশেন্টদের হয়, এটা তো ঠিকও নয়। মানে অনেক সময় পেশেন্টরা বলেন, আগে কাউকে দেখিয়েছেন, তার তো আমাকে ঠিকমতো বুঝিয়ে বললেনই না, বললেন যে আপনার এই হয়েছে, এই করতে হবে, চলে যাবে। আমি ঠিক বুঝলামই না জিনিসটা কি হয়েছে। একে তো ডাক্তারদের ওভারঅল আমাদের তো সময় দেওয়াটা, ধৈর্য সবার কমছে, মানুষ ওভারঅল, ডাক্তারদের না সবারই কমছে, সারা পৃথিবী জুড়ে আমরা একটা অধৈর্য হয়ে গেছি। হ্যাঁ, কারণ আমরা দেখছি যে আগে পৃথিবী 10-15 বছরে চেঞ্জ হতো, তারপর আস্তে আস্তে 7-8 বছরে নামলো, তারপর 5 বছর, এখন প্রত্যেক 2-3 বছরে পৃথিবী চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা ছোটোবেলায়, মানে ছোটোবেলায় আমি যখন ওই ডাক্তারি পড়ছি তখন হলিউডের সিনেমা দেখতাম কোনো একজন হলিউড স্টার সায়েন্স ফিকশন সিনেমায় ড্রাইভ করছে, ছবি আসছে সামনে, কথা বলছে তার বাড়ির লোকের সঙ্গে, আমরা ভাবতাম এরকম তো কোনোদিন হবে না, দেখলাম আমাদের জীবদশাতেই হয়ে গেল। ঠিক আছে, অতএব সায়েন্স খুব ফাস্ট প্রোগ্রেস করছে, সেক্ষেত্রে মানুষ ফাস্ট হতে হতে গিয়ে হিউম্যান টাচটাও চলে যাচ্ছে না, আমরা পেশেন্টের সঙ্গে তত ভালো কমিউনিকেট করি না। কিন্তু এখন কমিউনিকেশন টুলগুলো অনেক বেটার হয়ে গেছে, এআই দিয়ে কমিউনিকেট করা। অতএব একটা ইংরেজিতে কথা যে সিইং ইজ বিলিভিং, আমি যেটা পেশেন্টকে বলছি, ঠিক আছে, সেটা যে কতটা সত্যি সেটা তো একটু বোঝানোও দরকার। পেশেন্ট তো সবসময় অনেকেই বলে, কি বলেন আমি ঠিক বুঝলাম না, বুঝতেও পারছি না যেটা করছি সেটা করছে কিনা। মানে আমি যদি একটা জিনিস পিন পয়েন্ট করতে হয়, তাহলে তোমাকে একটা ডকুমেন্টস দিতে হবে, সেই প্রসেসগুলো অনেক ইজি হয়েছে। অতএব পেশেন্ট কমিউনিকেশন অনেক ইজি হয়ে গেছে, আর টেকনোলজি তো বটে। অতএব এই যে আগে যেগুলো ছিল, একটা সময় ছিল দাঁত ফুটো হয়ে গর্ত হয়ে গেছে মানে তুলে ফেলতে হবে, তারপরে রুট ক্যানাল ট্রিটমেন্ট, তুমি যেরকম জিজ্ঞেস করছিলে, রুট ক্যানাল ট্রিটমেন্ট এলো, ক্রাউন এলো। হ্যাঁ, এবার ক্রাউনের মেটেরিয়াল চেঞ্জ হচ্ছে। আগে তুমি শুনে থাকবে পুরোনো দিনের ছবিতে সোনার দাঁত বাঁধাতো, তারপরে আস্তে আস্তে অন্য ধরনের মেটাল এলো, তখন পিএফএম এলো। পিএফএম গুলো কি, পিএফএম বা ডিএমএলএস, ভেতরে একটা মেটাল আছে, তার উপরে একটা সেরামিক দেওয়া আছে, এরকম মেটেরিয়ালের ক্রাউন হলো। তারপর আস্তে আস্তে মেটাল ফ্রি সলিউশন এলো, তার মধ্যেও জিরকোনিয়াম বলে একটা মেটেরিয়াল, জার্কোনিয়া অক্সাইড, ঠিক আছে, জিরকোনিয়াম অক্সাইড, সেটা এলো, সেটা মেটাল ফ্রি। ইম্যাক্স বলে একটা ইম্যাক্স একটা কোম্পানির নাম, বলা উচিত নয়। লিথিয়াম ডাইসিলিকেট, গ্লাস, কাচের তৈরি দাঁত আসা শুরু করলো, গ্লাসের মতন মেটেরিয়াল, লিথিয়াম ডাইসিলিকেট। এইচআইপিসি এলো, মানে কম্পোজিট মেটেরিয়াল। এগুলো একটাও, এই যে মেটেরিয়ালগুলো বললাম, আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু ক্রাউন বানাবো কী মেটেরিয়াল ইউজ করেন আপনি, আমি বলি সব ইউজ করতে পারেন, তবে হ্যাঁ যদি ফিউচারে এমআরআই করতে হয়, এমআরআই সেন্টার অনেক সময়ই বলে যে মেটাল থাকলে, দেখবে এমআরআই করাতে গেলে গয়না সব খুলিয়ে দেয়, যে মেটাল ক্রাউন আছে আমরা করবো না। এবার তুমি যদি বলো না এটা তো ম্যাগনেটিক নয়, ফেরো ম্যাগনেটিক নয়, সেন্টার বলে না না মেটাল আছে যখন আমরা করবোই। এবার মেটাল ফ্রি সলিউশন আছে, অনেক রকম মেটাল ফ্রি সলিউশন, শুধু জিরকোনিয়াম নয়। মানে এরকম যেন লোকে না ভাবে আমি তুমি গল্প ডিসকাস করছি জিরকোনিয়ামটাই মেটাল, বললাম জিরকোনিয়াম আছে, লিথিয়াম ডাইসিলিকেট আছে, এইচআইপিসি আছে, কম্পোজিট মেটেরিয়াল আছে, সেগুলো কমপ্লিটলি একদমই মানে কোনো রকম মেটালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কম্পোজিটে কোনো মেটাল নেই, রেজিন, ঠিক আছে, যথেষ্ট এখন সেগুলো দিয়ে খুব ডিউরেবল মেটেরিয়াল হয় এবং খুব মিনিমাল, আগের মতো সব দাঁত ক্রাউন কাটতেও হয় না, ইনলে অনলে এসছে, ছোট মেটেরিয়াল আমরা বন্ড করতে পারি। সব সায়েন্স হ্যাজ ইভলভড, সায়েন্স চেঞ্জ হয়েছে। এবার কি 2-3টে জায়গায় একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে হাই এন্ড টেকনোলজিগুলো খুব চিপ নয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। হ্যাঁ, মানে আজকে একটা দাঁত তুললাম চিপে করা যায়, কারণ সেখানে আমার হাই এন্ড টেকনোলজি কিছু নেই। কিন্তু আমি একটা আল্ট্রাসনিক বোন সার্জারি ইউজ করছি, একটা আল্ট্রাসনিক বোন সার্জারির টিপ হার্ডলি 3 থেকে 4 কেস যাবে, টিপটা ভর্তি হয়ে যাবে। আমি একটা হাই এন্ড ইনস্ট্রুমেন্ট যদি ইউজ করছি, তুমি মনে রাখবে তোমরা একটা গাড়ি ধরো কিনেছো 10 লাখ টাকা দাম, তার যা পার্টসের দাম হবে একটা আরও হাই এন্ড ধরো 50 লাখ টাকা বা 60 লাখ টাকার গাড়ির কিন্তু পার্টসের দাম বেশি হবে, ঠিক আছে, একই পার্টস দাম বেশি হবে, কারণ তার কমফোর্ট, তার গাড়ির মেকানিক্স, আর্গোনমিক্স ডিফারেন্ট দ্যান ডিফারেন্ট। অতএব আমাদের ডেন্টিস্ট্রির কিছু কিছু ট্রিটমেন্ট মোটামুটি খুবই চিপ এবং অ্যাফোর্ডেবল লেভেলের, কিছু কিছু ট্রিটমেন্ট নয়। মানে যেটা হয় সেটা হচ্ছে যে মনে রাখবে যে একই সাবজেক্টের সব ট্রিটমেন্ট কিন্তু সবার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে নয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। মানে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে যে তুমি একটা সেদ্ধ ভাতের যা দাম হবে, একটা ফ্রাইড রাইস পোলাওয়ে কিন্তু সেম দাম হবে না, চাল দুটোই চাল দিয়ে তৈরি, কিন্তু ইনগ্রেডিয়েন্ট আলাদা, তার কম্পোজিশন আলাদা, তার
প্রিপারেশন টাইম, প্রিপারেশন এফোর্ট এবং তার পিছনে ফিনান্স আলাদা। ওখানে কাজু লেগেছে, কিশমিশ লেগেছে, আরো 5টা রকম ইনগ্রেডিয়েন্ট লেগেছে, তার দাম আছে তো, ইউ হ্যাভ টু অ্যাড টু দিস। টেকনোলজি কামস উইথ লিটল বিট প্রাইস, ঠিক আছে? কিন্তু মানে যেটা হয় এখন, যেটা হচ্ছে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার নিয়ে যদি আমরা কথা বলছি, মনে রাখতে হবে হেলথ কেয়ারের এখন দুটো পার্ট, ঠিক আছে? কোন জায়গায় অ্যাফোর্ডেবিলিটি আমার রাখার দরকার সেটা আমাদের মনে রাখতে হবে। যে ট্রিটমেন্টগুলো বরাবর হয়ে এসছে এবং যেগুলো খুব বেসিক ট্রিটমেন্ট, সেগুলোতে অ্যাফোর্ডেবিলিটি ম্যাটার করে অবশ্যই। কিন্তু হাই এন্ড ট্রিটমেন্টে কেউ মনে করলো স্কিনের, ধরো কারো একটা স্কিনে একটা কিছু প্রবলেম হয়েছে, স্কিনের জন্য একটা অয়েনমেন্ট লাগাচ্ছে, তার প্রাইস কম হবে স্বাভাবিক হবে। কিন্তু কেউ যদি তার বিউটিফিকেশনের জন্য বোটক্স বা ফিলার্স লাগায়, সেটা কিন্তু চিপ হবে না, বিকজ এভরিথিং ক্যানট কাম উইথ দ্য সেম প্রাইস। সব জিনিসের একই রকম কম দাম হতে পারে না, সেরকমই সমস্ত টেকনোলজির একই রকম নয়। কিন্তু হ্যাঁ, যত দিন যাচ্ছে টেকনোলজিগুলো আস্তে আস্তে অ্যাফোর্ডেবল হচ্ছে। কেন? তার উপরে টেকনোলজি বেরিয়ে যাচ্ছে, সেই জিনিসটা আস্তে আস্তে অ্যাফোর্ডেবল। যেমন আমি যখন প্রথম আমার লেজার কিনি, সেটা এখন যখন যে লেজার কিনেছি তার 2.5 গুণ দাম ছিল। আমরা রেডিও ভিজিওগ্রাফি করি, মানে আরভিজি বলি আমরা, ডিজিটাল রেডিওগ্রাফ। এখন ডিজিটাল রেডিওগ্রাফের খুবই কম দাম। আমি যে প্রথম ডিজিটাল রেডিওগ্রাফ কিনি কলকাতা শহরে 2003 সালে, সেটা এর 12 গুণ দাম ছিল। কিন্তু তার জায়গায় ডিজিটাল রেডিওগ্রাফটা এখন চিপ হয়ে গেছে, তার জায়গায় এমন একটা টেকনোলজি এসেছে যেটা আবার ওই প্রাইসে আছে, সেটা হয়তো আজ থেকে 5 বছর 7 বছর বাদে কমে আসবে প্রাইস। প্লাস কিছু টেকনোলজি অবসোলেট হয়েছে, সেগুলো চলেনি, না এগুলো খুব একটা ইউটিলিটি টেকনোলজি না, বেরিয়ে চলে গেছে। অর্থাৎ ডেন্টিস্ট্রি এভাবেই ইভলভ করছে। এটা ডেন্টিস্ট না, যে কোনো হেলথ কেয়ার সায়েন্স এভাবেই ইভলভ করছে। ওই আমাদের মধ্যে একটা ধারণা আছে না যে কম খরচে দাঁতের ট্রিটমেন্ট হয়ে যাবে, তো এটা বোধহয় হয়ে যাবে তো, না হয়ে যাবে, বললাম তো বেসিক ট্রিটমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু টেকনোলজি গুলো ইউজ যেগুলোতে হাই এড, কেউ যদি মনে করে এই মাইক্রো প্রসিজিওর, একটা মাইক্রো প্রসিজিওর করতে গেলে প্রসিজিওর স্লো হয়ে যায়। কারণ তুমি একটা কাজ এরকম ভাবে আমি এরকম করতে পারি, যেই আমি লুপে এত বড় দেখছি মারতে বেশি ইঞ্জুরি হয়ে যাবে। সো আই হ্যাভ টু বি ভেরি স্লো অ্যান্ড জেন্টল। কারণ এই জায়গাটা আমি খালি চোখে এত বড় দেখছি, একটা লুপে এত বড় দেখবো, তার ডিটেইল অনেক বেশি দেখবো। ডিটেলেই যখনই দেখবে না, তুমি যখন একটা জিনিসের ডিটেল দেখবে, তুমি স্লো হয়ে যেতে বাধ্য, কারণ তুমি এক্সট্রা কশাস হয়ে যাও। যখন তুমি একটা জিনিস জানো না, তখন সেটা সম্পর্কে তোমার যে অ্যাপ্রোচ, আর সেটা যখন তুমি ভালো করে জেনে ফেলো, তার অ্যাপ্রোচ সবসময় স্লো হবে। কারণ তুমি জানো তো এটার ক্ষতিকর দিক কী হতে পারে। অতএব আমি যখন মাইক্রো প্রসিজিওর ইজ লিটল স্লো, আমি বলি পিজো ইজ লিটল স্লো। কারণ মনে রাখবে যত প্রিসিশন টেকনোলজি, সেটা কম্পারেটিভলি একটু স্লো, ঠিক আছে? কারণ তোমাকে মনে রাখবে একটা প্রিসিশন নিয়ে একটা জিনিস, পিন পয়েন্ট একটা জায়গাতে যদি আমি যেতে চাই, সেই জায়গাটা আমার স্লো হতে পারত। মুখে অনেক সময় ঘা হয় বা আলসার হয়, তখন আমরা সামান্য একটা ওষুধ লাগিয়ে নিই, বা ওই দাঁতে গালের সাথে ঘষা লেগেও তো হয়, ওষুধ লাগিয়ে নিই, কমে গেল। আবার হয়তো কিছুদিন পর সেটা হলো, আর তখনও ডেন্টিস্টের কাছে যাই না, ওই ওষুধ লাগিয়েই চলছে, না ওটা তো কমে যাবে। অনেক সময় বলি যে ওই মাংসের হাড় চেবাতে গিয়ে ওখানটাতে লেগে ঘাটা হয়ে গেছে। এটা রেগুলার বেসিসে হওয়াটা কি ঠিক? আমি বলি মুখের মধ্যে যে কোনো একটা ঘা হলে এই যে 14 ওষুধ আছে লাগান, বাট ওয়েট ফর দ্য ডেজ। কতদিন? 10 দিন দেখব, 10 days, খুব ইম্পর্টেন্ট। 10 দিনের পরে যদি ঘাটা না কমে, আই মাস্ট গো ব্যাক টু আ ডেন্টিস্ট অর টু এনিবডি হু ইজ কনসার্নড অ্যাবাউট। কারণ এবং কি শুধু তাই না, ঘাটা দেখবো না, ঘাটাকে প্যালপেট করবো। আমি বলি কি, ঘাটার লুকস দেখুন, চারিদিকে একটা সাদা হ্যালো আছে কিনা, মুখটা ওপেন কিনা, চাপ দিয়ে দেখুন শক্ত হচ্ছে কিনা। 10 দিন রয়েছে, কমছে না, ইমিডিয়েটলি যান। আর এই যে দাঁত, সাপ দাঁত দেখছি, দেখে আমি এতে বেশ কয়েকটা মৃত্যু দেখেছি। সাপ দাঁত অবহেলা করেছেন, ক্যান্সার হয়েছে। ক্যান্সারের মৃত্যু হয়েছে। আমি যে কজনের বলছি, 4-5 জনের আমার চেনা, সবাই মারা গেছে। অতএব এরকম সাপ দাঁত থাকলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে ফেলে রাখবেন না। কারণ আমি দেখেছি দুজনের জিভে, দুজনের গালে ঠিক। অতএব যে জিনিস থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে, সেটা কিন্তু খুব সাধারণ একটা দাঁতের রোগ হয়েছে এরকম ধরনের বলে চিন্তা করা। কারণ ওরাল ক্যান্সারের বার্ডেন কিন্তু ভারতবর্ষে সাংঘাতিক বেশি। পৃথিবীতে 1 নম্বর আমরা ওরাল ক্যান্সার। তার কারণ অবশ্যই আমরা
প্রচুর টোব্যাকো প্রোডাক্টস নিই, চিউইং টোব্যাকো নিই, গুটখা, পান মশলা, জর্দা, খৈনি, তার সঙ্গে স্মোকিং, সেটা তো বটেই। ওরাল ক্যান্সার আমরা নাম্বার 1 ইন দ্য ওয়ার্ল্ড, এবং ওরাল ক্যান্সার থেকে কিন্তু ইনিশিয়াসে ধারণা পড়লে লাইফ বার্ডেনও খুব বেশি। অতএব তুমি বললে এটা ওরাল ক্যান্সারের উপরে আমাদের খুব সতর্ক থাকা দরকার। মুখে একটা ঘা হচ্ছে, আমি বলছি না মুখে ঘা মানে ওরাল ক্যান্সার, কিন্তু মুখের ঘায়ের একটা অংশ ওরাল ক্যান্সার। আমাদের বুঝতে হবে ঘাটার ক্যারেক্টারিস্টিকটা কি। সফট সেরকম হলে সাধারণত না, কিন্তু একটু শক্ত হচ্ছে, হোয়াইট হ্যালো, একটা সাদা হ্যালো, 8-10 দিন 12 দিন হয়ে গেছে, কমছে না, লাগিয়ে ইমিডিয়েটলি গো টু আ ডক্টর। অনেকের মধ্যে ধারণা আছে দাঁতের যখন এক্সরে হয় সেই রেডিয়েশনটার জন্যও ক্যান্সার হতে পারে, এইটা কি? না না না, এখন যে এক্সরে গুলো হচ্ছে অধিকাংশ ডিজিটাল এবং তার ডোজ ভীষণ কম, ভীষণ কম। এবং যেগুলো চেয়ার সাইড, যেগুলো বড় এক্সরে মানে ওপিজি বা সিবিসিটি, সেগুলো করানোর সময় তো লেড অ্যাপ্রন পরিয়ে দেওয়া হয় পেশেন্টকে, যেন রেডিয়েশন বডিতে না ঢোকে। যেগুলো ছোট চেয়ার সাইড ডিজিটাল ছোট সেন্সার, সেগুলো ডোজ ভীষণ কম, মানে নর্মাল আগে যেগুলো অ্যানালগ প্লেট ছিল তারও প্রায় 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ। অতএব সেগুলো ভীষণই, আর এরকম তো হয় না যে একজন প্রত্যেক সপ্তাহে এক্সরে হচ্ছে, 1-2 বার ইটস ওকে। আর অয়েল কুলিংটা কি জিনিস স্যার? অয়েল পুলিং, অয়েল পুলিং সামথিং, এটা এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম ভীষণ ট্রেন্ডিং একটা বিষয়, অয়েল পুলিং, এবং ওটা নারকোল তেল দিয়ে কুলকুচি করলে নাকি মুখের সমস্ত দুর্গন্ধ দূর হয়ে যাচ্ছে। এটা কি জিনিস? সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং বিষয়গুলো একটু আমাদের জন্য একটু প্রবলেম, কারণ যদি আমি অয়েল পুলিং নিয়ে না, মানে কেন বলতে চাইছি না, এর আগে বলেছি, আমাকে অনেকে গালাগাল করেছে, না আপনি বলতে চাইছেন, আপনি ভালো জিনিস করুন, আপনার বাড়িতে নারকেল তেল থাকলে করুন, যদি আপনার ভালো হয় ভালো। কারণ অয়েল পুলিং সম্পর্কে আমাদের ডেন্টিস্ট্রির কোনো বইয়ে কিছু লেখা নেই। এটা প্রথম হোমিওপ্যাথিতে কোনো একটা জায়গায় শুরু হয়েছিল, এর কোনো সায়েন্টিফিক বেসিস নেই, এবং অয়েল পুলিংয়ের ওপরে কোনো প্রামাণ্য তথ্য, ভালো এভিডেন্স বেস আর্টিকেল নেই, এবং অয়েল পুলিংয়ের কোনো এফেক্ট নেই। এবার কেউ যদি করে আনন্দ পান করুন, তাতে যদি আপনার মনে আপনি ভালো আছেন করুন, কিন্তু অয়েল পুলিং করে এটা ভাববেন না অয়েল পুলিং করে আপনার দাঁতের রোগ সমস্ত চলে যাবে, এটা হবে না। অনেক সময় আমাদের মুখে দুর্গন্ধ হয়, তখন আমরা এই মাউথ ওয়াশ ব্যবহার করছি বা স্প্রে করে নিচ্ছি, বারবার ওটা দিয়ে কুলকুচি করছি, মুখের গন্ধটা দূর হয়ে যায়। প্রথমত এই মুখে দুর্গন্ধটা কেন হয়? আচ্ছা, মুখে দুর্গন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে মাড়ির অসুখ থেকে আমাদের মুখে। আর একটা খুব কমন হচ্ছে ড্রাই মাউথ থেকে, মুখটা শুকনো থাকলে সেখান থেকে বিষয়। সেজন্য আমি সবসময় বলি যে এছাড়াও অন্য কারণ আছে, সাইনাসের প্রবলেম থেকে হতে পারে, বা টনসিলাইটিসের প্রবলেম থেকে হতে পারে, ফ্যারিঞ্জাইটিস হলে, জ্বর থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে, সেগুলো লেস কমন কারণ। এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি কারণ। এবার মাড়ির অসুখ নিয়ে তো আমরা ডিসকাস করলাম, মাড়ির অসুখ থাকলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, দরকার হলে স্কেলিং করে। একটা প্রবলেম, এটা বলে তুমি বলেছো, অনেকেরই ধারণা আমার কাছে এসে বলে, ডাক্তারবাবু স্কেলিং করেছি মাড়ির অসুখ কমছে না। তাদের বলে বোঝাতে পারি না, স্কেলিংটা মাড়ির অসুখের অনেকগুলো ধাপের মধ্যে একটা ধাপ, ওটা করলে মাড়ির অসুখ সবসময় কমবে এরকম কোনো কথা নেই। মানে আমি একটা সিঁড়ি দিয়ে দেখছি, ওপরে একটা ভগবানের মন্দির আছে, 10টা সিঁড়ি আছে, 3টে ওঠার পরে বললাম ভগবান আসলো না, ভগবানকে দেখতে পেলাম না, তাহলে বুঝতে হবে আমাকে বাকি সিঁড়িগুলো চড়তে হবে। স্কেলিং মাড়ির অসুখের কমপ্লিট ট্রিটমেন্ট নয়, স্কেলিং মাড়ির অসুখের ট্রিটমেন্টের কিছু কিছু কেস স্কেলিং করলেই হয়ে যায়, কিছু কিছু কেস সঙ্গে রুট ক্লিনিং লাগে, যেটাকে আমরা ডিপ ক্লিনিং বলি, কিছু কিছু কেস তার সঙ্গে লেজার লাগে, কিছু কিছু কেস তার সঙ্গে ফ্ল্যাপ লাগে। অতএব সব কেস মাড়ির অসুখ আমার স্কেলিং করেই কমবে এরকম কোনো কথা নেই। মাড়ির অসুখ বলতে ওভারঅল মাড়ির অসুখের কথাই বলছি। এবার যেটা বলছো সেটা হচ্ছে নর্মাল কোর্সে যদি অনেক সময় আমার কাছে পেশেন্ট আছে মাড়ির অসুখও নেই, কিন্তু ড্রাই মাউথ আছে। ড্রাই মাউথ থাকলে প্রথমে আমি বলি আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওয়াটার ফ্রিকোয়েন্সিটা বাড়ান, যত লিটার জল খান, কিন্তু দিনে যদি 10 বারে খান সেটা বাড়িয়ে 20 বার করুন। কিছুক্ষণ মাঝে মাঝে মুখটা ভেজুন, যেন মুখটা স্ট্যাগনেশন না হয়, মুখটা স্ট্যাগনেশন হলেই মুখে খারাপ গন্ধ হবে। আর সেখানে হচ্ছে অনেকের আছে মাড়ির অসুখে হওয়া ছাড়াও, যাদের মুখ ধরো নর্মাল কোর্সে ড্রাই হয়েছে, তারা অনেকে জিজ্ঞেস করেন যে কীভাবে মুখটা ময়েস্ট রাখতে পারি, জল খেয়েও অনেক সময় ময়েস্ট থাকছে না। সেক্ষেত্রে একটা পার্টিকুলার মাউথ ওয়াশ আছে, এই মাউথ ওয়াশটা কিন্তু রেগুলার মাউথ ওয়াশ না, যেগুলোকে বাজারে মাউথ ওয়াশ হিসেবে পাওয়া যায়, সেটা হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোজ বলে একটা মাউথ ওয়াশ আছে। এটা দিনে 2-3 বার, এটা আমাদের চোখেও ইউজ হয়, চোখ ড্রাই হয়ে গেলে ইউজ করা, এটা দিয়ে মুখ কুলকুচি করলে মুখটা একটু ভিজে ভিজে থাকে, কার্বক্সি মিথাইল সেলুলোজ।
এটা এই তাছাড়া মাড়ির অসুখের ট্রিটমেন্ট করলে মুখের দুর্গন্ধ দূর করে দেয়। আর ড্রাই মাউথটা যেটা বললাম, ড্রাই মাউথটাকেও ঠিক করা যায়। এবার বক্তব্যটা হচ্ছে যে ড্রাই মাউথ যদি পেশেন্টের থাকে সেক্ষেত্রে যেটা অসুবিধে হচ্ছে সেটা হচ্ছে এছাড়াও মাড়ির অসুখের ছাড়াও মুখের মধ্যে মাঝে মাঝে ফ্রিকশনাল ঘায়ের মতো হতে পারে। সেজন্যই বলছি যে ড্রাই মাউথ থাকলে কিন্তু জল খাওয়ার ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে 1 নম্বর। এতে মুখের দুর্গন্ধটাও কন্ট্রোল হবে, কারণ বারবার আমি প্লাকটাকে ডিসরাপ্ট করছি। আর তার সঙ্গে যদি মুখটা শুকনোই থাকে তাহলে সেক্ষেত্রে একটা কার্বক্সিমিথাইল সেলুলোজ ইউজ করা যেতে পারে। এই দুটো কারণ ছাড়া যদি মুখে দুর্গন্ধ হয় সেক্ষেত্রে হতে পারে যে আমাদের অন্যান্য কারণ, সেক্ষেত্রে হয়তো আমাদের অন্য ফিল্ডের ডাক্তারকে, ইএনটি ডাক্তারবাবুকে বা কোথাও কোনো সময় জিআই ট্র্যাক্টের ডাক্তারবাবুকে দেখাতে হতে পারে টনসিলাইটিসের জন্য বা সাইনাসের প্রবলেমের জন্য। সেটা আমরা দেখে বুঝিয়ে যে কীভাবে। আর এই অতিরিক্ত মাউথ ওয়াশ ব্যবহার করা? অতিরিক্ত কেন, কোনো মাউথ ওয়াশই ব্যবহার করা যাবে না। এই গতকালই আমি একজন পেশেন্ট দেখেছি, তাকে আমি প্রসিজারটা করতে করতে জিজ্ঞেস করছিলাম তুমি কি রেগুলার বেসিসে মাউথ ওয়াশ ইউজ করো? আমার দেখে বললো, তখন সে বললো হ্যাঁ আমি ডাইলিউট করে ইউজ করি। আমি কেন ইউজ করছো? বলছে সে 1 বছর আগে আমি একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, তুমি মাউথ ওয়াশ দিচ্ছিলাম, তারপর উনি বলেছিলেন কতদিন করে বন্ধ করতে হবে। বললো আমার ঠিক মনে পড়ছে না। রেগুলার বেসিসে মাউথ ওয়াশ ইউজ করা যাবে না, যাবে না, যাবে না। রেগুলার বেসিসে একটা মাত্র মাউথ ওয়াশ ইউজ করা যেতে পারে, সেটা গরম জল, এছাড়া কিছু করা যাবে না। মাউথ ওয়াশ একটা প্রেসক্রিপশন মেডিকেশন, সেটা ম্যাক্সিমাম 2 উইকস বা 3 উইকস, ম্যাক্সিমাম 1 মান্থ পর্যন্ত ইউজ করা যেতে পারে, দ্যাট টু আন্ডার ডক্টর সুপারভিশন। ঠিক আছে? এইবার মাউথ ওয়াশ রেগুলার বেসিসে ইউজ করার জিনিস না, কারণ যে মাউথ ওয়াশগুলো কমনলি বাজারে পাওয়া যায় এদের প্রত্যেকটার সাইড এফেক্ট আছে। কীরকম সাইড এফেক্ট? দাঁত কালো হয়ে যায়, কালো কালো দাগ হয়ে যায়, দাঁতে প্রচুর টার্টার বা ক্যালকুলাস জমে, পাথর হয় দাঁতে, জিভ ব্রাউন হয়ে যায়, মুখের টেস্ট চলে যায়, এমনকি অনেক সময় মামসের মতন প্যারোটিড সোয়েলিং হয়। অতএব মাউথ ওয়াশ রেগুলার বেসিসে ব্যবহার করা যাবে না। একমাত্র ব্রাশ পেস্ট ইউজ করো, ব্রাশ পেস্ট। আর যদি এরকম দাঁতের ফাঁকে খাবার আটকাচ্ছে সেক্ষেত্রে খুব টাইট অবস্থা যদি হয় যে এমব্রাশিওরটা ছোটো, ফ্লস ইউজ করা যেতে পারে। এমব্রাশিওর বড়ো বা দাঁতের মাঝখানে ফাঁক বড় হলে সেখানে ইন্টারডেন্টাল ব্রাশ ইউজ করা যেতে পারে। তার জন্য ইউটিউবে ভিডিও আছে, দরকার হলে ডাক্তারের কাছে গিয়ে দেখুন। কিন্তু মাউথ ওয়াশ রেগুলার বেসিসে ব্যবহার করবেন না, করবেন না, করবেন। এই যে ফ্লসের কথা আপনি বললেন, এই ফ্লসটা দিয়ে যখন আমরা দাঁতের ভেতরের জিনিসগুলো বের করছি, সেটাও যদি আমি রেগুলার করতে থাকি তাহলে তো দুটো দাঁতের মাঝে ফাঁকটা না না না, একদম ফাঁক বেরিয়ে যায় না। এটাই খুব গন্ডগোল। প্রবলেমটা হচ্ছে দুটো জিনিস ফ্লস সম্পর্কে বলার। একটা হচ্ছে অনেকেই আমাকে বলেন যে ডাক্তারবাবু ফ্লস করতে গিয়ে মানি থেকে রক্ত বেরোচ্ছে, কারণ তারা অধিকাংশ সময় ফ্লসটাকে খুব জোরে প্রেস করেন এবং ফ্লসটা সামনে পেছনে মুভ করেন। ফ্লস সামনে পেছনে মুভ করতে নেই, ফ্লস ওপর নিচ মুভ করতে হয়। এইটা একটা জিনিস, ফ্লসকে একটু কন্ট্রোল ওয়েতে। এই জন্য আমি বলি ফ্লস প্রথম 15 দিন থেকে 1 মাস আয়নার সামনে করুন। আর দ্বিতীয় হচ্ছে দাঁতের ফাঁক বড় হওয়ার পরে ফ্লস একটা খুব পাতলার সুতো, সেটা দিয়ে দাঁতের ফাঁক বড় কি করে হবে? দাঁতের ফাঁক থাকলে তবেই না ফ্লস ঢুকবে, দাঁতের ফাঁক বড় হয় না তাতে ফ্লস করলে। আর এই যে দুধের দাঁত যখন বাচ্চাদের পড়ে যায় তখন তো নতুন দাঁত হয়, সেগুলো এবড়ো খেবড়ো হয়, আমরা অনেক সময় ব্রেসেস দিয়ে দিই। তাই এই ব্রেসেসটা কি শুধুমাত্র বাচ্চাদেরকেই দিতে হবে? মানে তখন থেকে ব্রেসেস না দিলে কি দাঁতটা সেট হবে না? না না না, এখন যেরকম অর্থোডন্টিক ট্রিটমেন্ট হচ্ছে ব্রেসেস বা অ্যালাইনার্স, অনেকে ব্রেস তো ইউজ করছে না, এখন অ্যালাইনার্স ইউজ করছে। কারণ অ্যালাইনার্সটা শুধু ব্রেস দাঁতের সঙ্গে ফিক্সড হয়ে থাকে, 1-1.5 বছর 2 বছর লেগে থাকে। অ্যালাইনার্সের সুবিধাটা হচ্ছে অ্যালাইনার্স দিয়ে অ্যালাইনার্স রিমুভেবল, খুলে ফেলা যায়। অতএব পুরো চেঞ্জ, আমি যদি মনে হয় 2 দিন পরবো না, কোনো একটা অকেশন আছে আমি করতে পারি, কিন্তু মনে রাখতে হবে সব কেস অ্যালাইনার্স দিয়ে করা যায় না। পাইকারি আরের সমস্ত অর্থোডন্টিক কেস অ্যালাইনার দিয়ে করবে, এটা ঠিক নয়। কারণ ব্রেসেস এখনও নাম্বার 1 ট্রিটমেন্ট মেথড। অ্যালাইনার দিয়ে অধিকাংশ ব্রেসেসের কেস করা যায়, কিন্তু সব কেস করা যায় না। এবার তুমি যারা জিজ্ঞেস করছো যে ব্রেসেস কি ছোটোবেলায় ব্যবহার করা যায়, উত্তরটা হচ্ছে না। এখন যে ধরনের বায়োমেকানিক্স এসছে, ব্রেসেস যে কোনো বয়সে ব্যবহার করা যায়, যে কোনো মানে 40 আমি ব্যবহার না 70-75 ইউজ করা যায়, 80 ইউজ করা যায় ব্রেসেস। আচ্ছা, প্রোভাইডেড দাঁতটার বোন সাপোর্ট ভালো, দাঁতে নড়তে থাকে তাহলে ব্রেসেস ইউজ করা যাবে। দাঁতে যদি সাপোর্ট খুব ভালো হয়, স্ট্যান্ডার্ড হয়, নর্মাল ভালো দাঁত থাকে, যারা পেরিওডন্টাল হেলথ সাউন্ড, দাঁতটার স্ট্রাকচার সাউন্ড, কেনি যে ভেঙে চুরে যায়নি, সেরকম হলে ব্রেস ক্যান বি ইউজ অ্যাট এনি এজ।
এই যে দাঁত নড়ে যাওয়া বললেন, যার মানে ধরুন এই 60-এর পর গিয়ে অনেকেরই তো দাঁত নড়ে যায় বা দাঁত খারাপ হয়ে যায়, তখন দেখা যায় যে তারা দাঁতগুলো তুলে ফেলছে এবং বাঁধিয়ে নিচ্ছে পুরো দাঁতটা। তো এইটা কি ঠিক ট্রিটমেন্ট? মানে দাঁতটা যেটা নড়ছে সেটা তো আমি ফিক্স করতে পারি। না, এবার আমাকে বুঝতে হবে সমস্ত ক্ষেত্রে দাঁত নড়ে গেলে যে ফিক্স করা যায় তা নয়। কিছু কিছু জায়গা আছে আশেপাশে কোনো দাঁত নেই, কার সঙ্গে ফিক্স করবো? দাঁত নড়ে গেলে আমাকে মনে রাখতে হবে দাঁত ফিক্স করতে হবে, তার জন্য আশেপাশে স্টেবল দাঁত কিছু দরকার। তাকে এই জন্যই তো আমরা ডেন্টাল স্প্লিন্টিং বলি, যে যে দাঁত নড়ছে তার শক্ত দাঁতের সাপোর্ট নিয়ে সে দাঁতটাকে স্টেবল করবো। কেউ নেই তার, সেটা হলে তো হবে না। প্লাস সে দাঁতের একদমই বোন সাপোর্ট নেই, পেশেন্টের ডায়াবেটিক কন্ট্রোল নেই, স্প্লিন্টিংয়ের কিছু ইন্ডিকেশন আছে আর কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে। তো যদি কেউ তুলে ফেলে, ইউজুয়াল নিজের থেকে আজকাল আর কেউ তুলে ফেলে না, ডাক্তারবাবুই অ্যাডভাইস করেন। কিছু ক্ষেত্রে তো 20-30% ক্ষেত্রে তো আমরা তুলতে পারি, মানে রাখতে পারি না, তুলতে হয়, সেক্ষেত্রে ডেঞ্চার করতে পারে। এবার প্রবলেমটা হচ্ছে ডেঞ্চারের একটা অসুবিধা হচ্ছে স্পেশালি লোয়ার ডেঞ্চারের, নিচের দিকের ডেঞ্চারের স্টেবিলিটিতে প্রবলেম হয়। সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট লাগাতে পারেন, ইমপ্ল্যান্টে সাপোর্টও নিতে পারেন। অত ইমপ্ল্যান্ট লাগানোর দরকার নেই, 2টো ইমপ্ল্যান্ট লাগিয়ে ডেঞ্চারটাকে স্টপ করে নিলেন, সেটাও করতে পারেন। তো সেটাও। ডেন্টাল ইমপ্ল্যান্টটা কি জিনিস? ডেন্টাল ইমপ্ল্যান্টটা কিছুই না, একটা ইনসার্ট, যেটা যেরকম আমাদের হাঁটু হচ্ছে, কোমর হচ্ছে, সেরকমই একটা ইমপ্ল্যান্ট। দাঁতের রুট যেরকম গোড়া যেরকম সেরকমই একটা মেটালিক ইনসার্ট, যেটা হাড়ের মধ্যে বা বোনের মধ্যে ঢুকে যায়, তার উপরে দাঁত লাগানো, সেটা ডেন্টাল ইমপ্ল্যান্ট। অতএব আমার ডেঞ্চার আছে, সেই ডেঞ্চারটা নড়বড়ে, পড়তে পারছি না, সেটাকে দুটো ইমপ্ল্যান্ট নিয়ে আমি স্টেবল করতে। আর যাদের বাঁধানো দাঁত, তারা সেই বাঁধানো দাঁতের যত্ন কি করে করবে? আচ্ছা, বাঁধানো দাঁতের যত্ন বলতে আমি বলি যে খুব বেশি যত্ন যে বিশাল কিছু করতে হয় তা নয়, কিন্তু হ্যাঁ, সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন পরিষ্কার করবে, ব্রাশ পেস্ট দিয়ে করতে পারে। প্লাস ডেঞ্চার ক্লিনজিং ট্যাবলেট পাওয়া যায়, বিভিন্ন ই-কমার্স সাইটে আছে, ওটা দিয়ে ভিজিয়ে রাখলে 2-3 ঘন্টা ওটা পরিষ্কার হয়ে যায়। প্লাস ব্রাশ পেস্ট দিয়ে ইউজ করতে পারে। কিন্তু এখন এইটুকুই। আর রাত্রিবেলা খুলে রাখার দরকার, তখন জলে ভিজিয়ে রাখা বেটার। এবার অনেক নতুন মেটেরিয়াল আসছে, সেগুলো রোজ না খুললেও চলে, 2 দিন ছাড়া 1 দিন খুলতে পারে। আর একটা কথা মনে রাখতে হবে, ডেঞ্চার এটা খুব কমন প্রবলেম হয়েছে, অনেকে ডেঞ্চার পয়সা করতে হাত থেকে ফেলে ভেঙে দিয়েছে। এই জন্য আমি বলি বেসিনের মধ্যে একটু একটা বোল বা কিছুতে জল নিন, তার উপর ডেঞ্চার পয়সা, যদি পড়েও যে জলের মধ্যে পড়বে, জিনিসটা ভাঙবে না। এই যত্ন, আর তো স্পেশাল কিছু যত্ন নেই। মানে প্রচুর এই আজকের এই পডকাস্টের আলোচনাটায় প্রচুর মিথস দেখলাম এবং প্রচুর ফ্যাক্টস দেখলাম। এবার যেটা আমার পডকাস্টে শেষে এসে একটা প্রশ্ন মনে হচ্ছে, আমাদের মানে রেগুলারের যে লাইফস্টাইল, সেখানে কি কোনো গোল্ডেন রুল আছে যেটা যদি আমরা মেনে চলি তাহলে আমাদের দাঁতটা ভালো থাকবে? গোল্ডেন রুলটা তোমাকে একবার বলেছি, সেটা হচ্ছে দিনে 2 বার করে ব্রাশ করবে, 2 মিনিট করে ব্রাশ করবে, এটা হচ্ছে গোল্ডেন রুল। আর অ্যাটলিস্ট বছরে একবার যে কোনো ডেন্টিস্টের কাছে, যে দেখে বেসিক মুখটা কী অবস্থা আছে সে বলে দিতে পারবে। আর ডেন্টাল ডিজিজ মনে রাখবে, এগুলো অধিকাংশই ইরিভার্সিবল, ট্রিটমেন্ট না করলে সাধারণ সর্দি জ্বরের মতন নয় যে ওষুধ খেয়ে কমে যাবে। দাঁতের অসুখের 90% সিচুয়েশন ওষুধ খেয়ে কমে না, কিছু না কিছু ট্রিটমেন্ট দরকার হয়। মানে আমাদের ডিগ্রিটা তো সার্জিক্যাল ডিগ্রি, বিডিএস, এমডিএস, যেরকম আমাদের বডির কিছু কিছু জিনিস আছে যেগুলো ওষুধ খেয়ে কমে না। সার্জিক্যাল প্রসিজার, একটা অ্যাপেন্ডিসাইটিস কী করে ওষুধ খেয়ে কমবে? আপাতত ধামা চাপা দিতে পারে, আবার হবে, ওটা কেটে দিতে হবে। গল ব্লাডারে স্টোন হয়েছে, ওটাকে স্টোনটা এমনি ওষুধ খেয়ে বেরোবে বলে যদি অনেক স্টোন থাকে হবে না, সেটা কেটে দিতে হবে গল ব্লাডার। সেরকমই ডেন্টাল ট্রিটমেন্ট অধিকাংশ সার্জিক্যাল প্রসিজার, এটা প্রসিজারটা করতে হবে। অতএব যত আগে করবে তত ঝামেলা কম। একটা ছোট ক্যাভিটি, ছোট্ট একটা ফিলিং করা যায়, সেটাই বেশি বাড়লে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়, তার ক্রাউন বা ইনলে বা অনলে করতে হয়, খরচার আকাশ পাতাল পার্থক্য। প্রবলেমটা হচ্ছে এই যে ডেন্টাল ট্রিটমেন্টের খরচা নিয়ে তুমি মাঝখানে একটা কথা বলছিলে, ট্রিটমেন্ট ডাজন্ট কস্ট ইউ মোর, দ্য নেগলেক্ট কস্ট ইউ। তুমি একটা ছোট্ট ফিলিং 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকায় হয়ে যাবে, সেটাই বাড়ালে তুমি রুট ক্যানাল ট্রিটমেন্ট করলে অনেক হাজার বেশি টাকা লাগবে। এবার তুমি ভাববে ওটাও চিপে করাবো, মনে রাখবে তার আউটকামও চিপ হবে, কারণ মেটেরিয়াল, টেকনিক সমস্ত কিছু কম্পারেটিভলি চিপার ইউজ করতে হবে। অতএব মনে রাখবে যে সেটা খুব একটা চিপে হয়ও না। এবার প্রবলেমটা হচ্ছে, আমি যে কোনো অসুখই যদি খুব বেশি অ্যাডভান্স হয়ে যায়, একটা ক্যান্সার স্টেজ 1-এ প্রথমেই ট্রিট করা যতটা ইজি, যা খরচা হবে এবং তার যা আউটকাম হবে,
স্টেজ 3 স্টেজ 4-এ গেলে তো আউটকামও খারাপ, খরচাও বেশি, পেশেন্টের বাঁচার সম্ভাবনা কম। অতএব অসুখ আমি আগে না করে একদম পরে নিয়ে এসে বলবো খরচা বেশি, এটার কোনো মানে হয় না। আমাকে বুঝতে হবে ট্রিটমেন্টটা যত আগে করব তত খরচা কম হবে এবং তত ভালো ট্রিটমেন্টটা হবে, ট্রিটমেন্টের আউটকাম তত বেশি স্টেবল হবে। যত লেট স্টেজে আসবো তত ট্রিটমেন্টের খরচাও বাড়বে এবং তার প্রগনোসিস, আমি টাকা দিচ্ছি মানে তার প্রগনোসিস ভালো হবে এরকম নয়। একজন স্টেজ 4 ক্যান্সারের রুগীর খরচা স্টেজ 1-এর ক্যান্সারের রুগীর থেকে অনেক বেশি, মানে সে একদম স্টেজ 1-এর ক্যান্সারের রুগীর মতন বাঁচবে তাও নয়। স্টেজ 4 ক্যান্সারের রুগী কিন্তু তার মারা যাওয়ার পসিবিলিটি বেশি। অতএব যত খারাপ সিচুয়েশনে পেশেন্ট আসবে খরচাও বাড়বে, ট্রিটমেন্ট আউটকামও খারাপ হবে। অতএব দাঁতের অসুখ হয়েছে কিনা সেটা বোঝার জন্য ডাক্তারের কাছে যান, জাস্ট দেখান। রুটিন যেরকম বডি চেক আপ করা উচিত একবার দাঁতের যে কোনো দাঁতের ডাক্তারের কাছে, বেসিক রুটিনটুকুর জন্য আপনাকে স্পেশালাইজড কারো কাছে বিশাল আসার দরকার নেই। একটা সেন্টার বা একজন ডাক্তারবাবু যিনি বেসিক দেখে আপনাকে বলতে পারে আপনার মুখটা কী অবস্থা আছে, যদি সেদিন বলেন আপনার মুখে কোনো প্রবলেম নেই, সবসময় কিছু করতে হবে এরকম করে ব্যাপার নেই। হঠাৎ যদি মাঝরাতে আমার দাঁতে ব্যথা হয় তাহলে সেটাকে সাময়িকভাবে সারাবো কি করে? আচ্ছা, যদি দাঁতে ক্যাভিটি হয়, আমি সবসময় বলি বাড়িতে একটু লবঙ্গ তেল রেখে দেবেন। যদি আপনার মুখে ক্যাভিটি থাকে, যতক্ষণ ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন একটু লবঙ্গ তেল রেখে দেবেন। একটা কটনে লবঙ্গ তেল নিয়ে চিপে ক্যাভিটিতে দিয়ে দিন। আক্কেল দাঁতের ব্যথা হলে গরম জলে নুন দিয়ে কুলকুচি করুন, বেলুনিং করুন। বেলুনিং মানে যেদিকে আক্কেল দাঁত বেরোচ্ছে না বা প্রবলেম হচ্ছে সেদিকে জোর করে বেলুনের মুখে গরম জল নুন নিয়ে যেরকমভাবে বেলুন ফোলায় সেভাবে ফোলানোর চেষ্টা করুন। তার সঙ্গে একটা প্যারাসিটামল বা একটা ব্যথার ওষুধ খান, ব্যথা কিছুক্ষণ রিলিভ হবে। দ্য মোমেন্ট ইট উইল রিলিভ, রাতটা কাটান, পরদিন সকালবেলায় সম্ভব তাড়াতাড়ি ডাক্তার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার, নতুন পাতা সাথে নন্দিনীকে এতটা সময় দেওয়ার জন্য। ভীষণ ভালো থাকবে। তুমি ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আগামীতে নিশ্চয়ই আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা। সম্পূর্ণ এপিসোডটায় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সময় থাকতে দাঁতের যত্ন নিন, প্রয়োজনে ডেন্টিস্টের কাছে যান। দেখা হচ্ছে আগামী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সাথে থাকুন এবং ঝটপট সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নতুন পাতা সাথে নন্দিনী, যেখানে প্রতিটি গল্প একটি নতুন পাতার শুরু।